নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথম প্রণাম মন্ত্র পড়ে আমরা ক্লাস শুরু করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেশ, আজকে আমাদের প্রথম ক্লাস। সবাইকে আমাদের ক্লাসে স্বাগত। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা প্রত্যেকের পরিচয় দেব আজকে। যেহেতু আমরা ক্লাসগুলো মানে অনলাইনেই করছি, তো এমনটা কখনো ঘটতেই পারে যে আপনারা এই ব্যাচেরই একসাথে পড়েছেন, কিন্তু কেউ কারো মুখ দেখেননি শুনতে বলে। পাচ্ছি না কিছু, সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে প্রথম ক্লাসে প্রত্যেকে একটু নিজেদের পরিচয় দেবেন, এবং এই যে সংস্কৃত চ্যান্টিং কোর্স যেটাতে আপনারা অ্যাডমিশন নিয়েছেন, এই কিভাবে নিয়েছেন বা কিভাবে এখানে জানতে পেরেছেন বা ইন্টারেস্ট কিভাবে এসছে ইত্যাদি বিষয় একটু জানাবেন, এবং প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড জানাবেন, মানে সংস্কৃতের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা ইত্যাদি বিষয়টা একটু জানালে সুবিধা হবে। আর আরেকটা জিনিস, যেটা প্রত্যেকে যখন নিজের পরিচয় দেবেন একটু ভিডিও অন করে দেবেন। আসলে এটা কেন বলছি, আপনারা সকলেই এই ব্যাচে মানে এই চ্যান্টিং কোর্সটা করছেন, তো অনলাইনে ক্লাসটা আমাদের হচ্ছে, তো এমনটা হতেই পারে যে দুজন ছাত্র পাশাপাশি যাচ্ছেন, কিন্তু ক্লাসটা অনলাইনে, দুজনেই আপনারা ব্যাচমেট কিন্তু কেউ জানেন না। তো প্রত্যেকে প্রথম ক্লাসে জাস্ট একটু ভিডিওটা অন করে নিজেদের পরিচয়টা দেবেন, যাতে একবার অন্তত মানে পরিচয় থাকে একটা। ঠিক আছে, আমি পরপর নাম ডাকছি প্রত্যেকের। আচ্ছা, প্রথমে অদ্রিজা ঘোষ। কি করছেন, সংস্কৃত কোনো ব্যাপার আছে কিনা ইত্যাদি বিষয়টা একটু জানাবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি অর্চিতা ঘোষ বলছি। আচ্ছা, বলো তারপরে। হ্যাঁ, আমি এমনি ক্লাস 11-এ পড়ি। এর আগেও যেরকম ক্লাস 8-9-এ স্কুলে যেটুকুনি সংস্কৃত পড়া হয়েছে অতটাই। আচ্ছা, আমাদের এই যে চ্যান্টিং কোর্স, মানে এটা কিভাবে জানতে পারা বা? আমি রিসেন্টলি একটা যে কম্পিটিশন হয়েছে এখানে আপনাদের থেকে ইনস্টিটিউশন থেকে, ওখানে সংস্কৃত চ্যান্টিং এ আমি মানে নাম দিয়েছিলাম। এবার সেখান থেকেই ওই গ্রুপেই আমি জানতে পেরেছি, ওই গ্রুপেই পাঠানো হয়েছিল এই ক্লাসের ব্যাপারে, ওখান থেকে আমি জানতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা।
তাহলে সংস্কৃতের বিষয়ে আগ্রহ আছে, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অনুজিৎ। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমার নাম অনুজিৎ। আমি এখন কলেজে পড়ি, কলেজ ফার্স্ট ইয়ার। আমার হচ্ছে ম্যাথমেটিক্স অনার্স। ওকে। এবার আমি ফেসবুকে একটা আছে না গ্রুপ, রামকৃষ্ণ মিশন, আমি সেখানে স্ক্রল করতে করতে পেয়েছিলাম। আচ্ছা। তো তারপরে আমার ইন্টারেস্ট আছে সংস্কৃতের প্রতি, মানে তো কি করে মন্ত্র পাঠ করা হয় আর কি, এই ব্যাপারে। তো আমি এনরোল করলাম। আর এরকম সংস্কৃত বলতে ক্লাস 7-8-এ স্কুলে পড়েছিলাম, জাস্ট এটাই, আর কিছু না। ওকে ওকে, ঠিক আছে, বেশ, হুম। ধন্যবাদ। নেক্সট অরিজিৎ দত্ত। মহারাজ, নমস্কার। আমি একটু আচ্ছা, বাইরে আছি। নমস্কার। আর আচ্ছা, ভিডিওটা কি প্রথমে আমি একটা অফ? কথা বলে দিই, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, প্রথমে প্লিজ মানে মহারাজ বলবেন না, আমি স্টুডেন্ট, কেমন? ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। আমার নাম অরিজিৎ দত্ত। আমি একটু বাইরে আছি, ওর জন্য ভিডিও করতে হচ্ছে, এটা অ্যাটেন্ড করছি। আমি এর আগে, আমি একজন শিক্ষক, এর আগে শিক্ষক সম্মেলনে এসেছিলাম, সেই গ্রুপে আমি যুক্ত ছিলাম। সেইখানেই আমি এটা জানতে পারি যে এখানে সংস্কৃত চ্যান্টিং এর কোর্সটা করানো হচ্ছে। আর এই শিক্ষাটা, মানে সংস্কৃত পড়েছি 8-9 পর্যন্ত, আলাদা করে পড়া হয়নি, কিন্তু আগ্রহ আছে। আর একটু সেই কারণেই এই কোর্সে আরো বেশি ভর্তি হওয়া। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, নেক্সট গৌরব চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। আমি গৌরব নমস্কার। চক্রবর্তী। আমি স্বামীজির বাড়িতে যে সংস্কৃত কোর্সটা হয়, তো ওটার প্রিলিমিনারিটা ভর্তি হয়েছে, ওটা ক্লাস চলছে, ওখান থেকেই জানতে পারি। সংস্কৃত নিয়ে বহুদিনেরই আমার ছিল, আগ্রহ ছিল এবং ভালোবাসা অ্যাজ এ সাবজেক্ট। নট অনলি এটার মানে সাহিত্য, এটা আমার আমার যতদূর মনে হয় এটা একটা খুব সুন্দরভাবে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ আর কি। তো আমি সেই জিনিসটা পড়তে ওখানে ভর্তি হয়েছি। তো এরপর থেকে যখন যত আরো এগোচ্ছে তত আমার জিনিসটা ভালো লাগছে। আর তার সঙ্গে আমি চ্যান্টিংটা কেন নিলাম, তার কারণ যেখানে আমি পড়তে পারবো, এখানে প্রিলিমিনারি সংস্কৃত কোর্সে আমি যেটা দেখছি, ছোটখাটো ওয়ার্ডস গুলো পড়ছি, কিন্তু ওটা পড়তে গেলে সময় লাগছে এবং দেরি হচ্ছে। কিন্তু যখনই আমি একটা অ্যাজ আ রিডিং পড়তে পারবো অনেকটা, তো তাড়াতাড়ি শিখতে পারবো, এটার জন্য ভর্তি হলাম। আচ্ছা, বাহ, বেশ ভালো। নেক্সট ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। আমি এমনি এখন তো হাউসওয়াইফ, কিন্তু আমার বেশ কিছুদিন যাবতই আমার সংস্কৃতটা পড়তে বা স্তোত্রপাঠ, আমি মিশনের সাথে একটু যুক্ত, তাই সেই হিসাবে মহারাজদের বা বিভিন্ন যারা ওখানে প্রোগ্রাম করেন তাদের এই সংস্কৃত চ্যান্টিংটা শুনে আমার খুবই ভালো লাগে। মানে মনে হয় যেন নিজে কিছু পড়তে পারলে খুব ভালো হতো। তা আমি অনেক 2-3 বছর আগে গীতা পরিবার থেকে গীতা চ্যান্টিংটা শিখেছিলাম। তা মোটামুটি আমি খুবই ইন্টারেস্টেড। আর আমার হাজব্যান্ড এই ক্লাসটা গত বছর করেছিল, আপনার কাছেই করেছিল। তা ওরও আচ্ছা, খুব ইচ্ছে যে আমি করি, আর আমারও খুব ইচ্ছে ছিল এটা। তা যাই হোক, আমি করতে আচ্ছা, পারছি, স্যারের খুব নামটা ভালো কি লাগছে। বলবেন? ওই সুবীর বন্দ্যোপাধ্যায়, আপনি ও আমাদের আচ্ছা বাড়িতে আচ্ছা, এসেছিলেন। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। নেক্সট মানস ভট্টাচার্য। হ্যাঁ, সকলকে নমস্কার। শুনতে পাচ্ছেন? নমস্কার, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি আমি শিক্ষকতা করি। তো ওই বললেন অরিজিৎ বাবু যেটা, যে আমিও একবার ওই শিক্ষক সম্মেলনে ওখানে অংশগ্রহণ করেছিলাম। তারপর থেকে ওখানে আপনাদের ওই অ্যানসেস্ট্রাল হাউসের একটা গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি। তো ওই আচ্ছা আচ্ছা। ওখান থেকে এই ইয়েটা দেখেছিলাম, দেখে মানে অ্যাডমিশন নিয়ে, মানে এটা আমার একটু শেখার আগ্রহ বা ইচ্ছাই বলুন, সেইটাই আচ্ছা, ওখানে কোনো ভর্তি হলাম। প্রিলিমিনারি কোর্স ইত্যাদি কিছু করেননি তো? না না, কিছু করিনি, এই আচ্ছা প্রথম আচ্ছা, আমার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মৌসুমী গোস্বামী। আচ্ছা ম্যাডাম, আপনার স্পিকারটা অফ আছে।
হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। মৌসুমী গোস্বামী। হ্যাঁ, আমি যাদবপুর সন্তোষপুরে থাকি। তো আমি চাকরি করতাম, দীর্ঘদিন চাকরি করেছি, ছেড়েও দিয়েছি 2012-এ। আর বহু বছর আগে যখন আমি ক্লাস 7-8-এ পড়তাম তখন সংস্কৃতটা ভালোই ছিলাম আর কি। তারপরে তো আর চর্চা নেই। তো এখন যখন মানে পূজার কোনো মন্ত্রা পড়ি তখন তো পড়তে পারি না সংস্কৃতটা, কিন্তু আমার খুব ভালো লাগে। মানে কোথাও একটা সেই প্রশান্তি সেটা যেন পাই না, যেহেতু অ্যাকসেন্টটা আমি করতে পারি না, জানি না। ওকে। তো আর নতুন কিছু একটা ভাষা শিখবো, এটা তো খুব ভালো জিনিস। তো সেই জন্যই মানে শিখতে আসা। আচ্ছা, তা এর আগে কোনো মানে ওখানে তো অন্যান্য কোর্স হয়, মানে সংস্কৃতের ধরুন প্রিলিমিনারি ইত্যাদি কিছু করেননি তো? না না না, আমার কোনো কিছুই করা নেই। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। হুম, হুম। নেক্সট, পৃথা চ্যাটার্জি। পৃথা চ্যাটার্জি আছেন? নমস্কার সবাইকে। নমস্কার। শুভ শারদীয়ার শুভেচ্ছা এখানে উপস্থিত সকলকে। আর স্যার, আমি ওই সবারই মতো স্কুলে 2 বছর সংস্কৃত পড়েছি এবং মন্ত্রপাঠের পিছনে আমার ইন্টারেস্ট আছে বলে এই কোর্সটায় আমি জয়েন করেছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট, সৌমিত্র হালদার। নমস্কার, আমি সৌমিত্র হালদার। হ্যাঁ নমস্কার, আমি বলুন। সংস্কৃতটা পড়েছিলাম, আর আপনি যে ইউটিউবে যে লিঙ্কটা দিয়েছিলেন আমি ওই চ্যানেলটাকে ফলো করছিলাম। ওখানে দেখেছি এই অ্যাডটা, আর এমনি ফেসবুকেও দেখেছি, দেখে আর কি চ্যান্টিং এর জন্য এই অ্যাডমিশনটা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে অন্যান্য কোনো কোর্স মানে প্রিলিমিনারি ইত্যাদি কিছু করেননি তাই তো আগে? এমনি আপনাদের যে ওই ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে কিছু বেস কোর্স আছে, ওখানে অপার আচ্ছা আকার শেখানো, উচ্চারণ শেখানো, আচ্ছা এগুলো আচ্ছা। জাস্ট দেখি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট, সেজুতি দাস। হ্যাঁ, নমস্কার স্যার, আমি হ্যাঁ সেজুতি। নমস্কার। আমি আমি এখন একজন পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি ইংলিশে এমএ করছি। আর গত বছর আমি কোর্সটাতে ভর্তি হয়েছিলাম। আমি লাস্টের দিকে অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি এবং ফাইনালি আমি এক্সামটাতেও অ্যাপিয়ার করিনি। তো আবার ওই জন্য নতুন করে ভর্তি হয়েছি এই কোর্সে। আচ্ছা, ওকে আর ওকে। আমি এই এই খবরটা পাই হচ্ছে ওই একটা গ্রুপ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই আম, আহ, তো আপনার ওই এসভিএইচ সংস্কৃত স্টুডেন্টসদের জন্য, মানে অ্যানসেস্ট্রাল হাউস থেকেই গ্রুপটা মনে হয় ক্রিয়েট করা হয়েছিল, সংস্কৃত স্টুডেন্টস অফ রামকৃষ্ণ মিশন হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ আর আছে কি। একটা। হ্যাঁ, ওই যত গ্রুপটাই স্টুডেন্ট আসে সবাইকে নিয়ে। হ্যাঁ, আমি ওখান থেকে আমি আপডেটস পাই, মানে আচ্ছা পেয়েছি, আচ্ছা, এইটাও পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, সোমা ভট্টাচার্য। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আমি এই গ্রুপ মানে ক্লাসটার ব্যাপারে জানতে পেরেছি কারণ আমি অ্যানসেস্ট্রাল হাউসে গেছিলাম জার্মান A2-তে ভর্তির জন্য। তো আমি যখন ভর্তি হই তখন ওই আপনাদের ওয়েবসাইটে সার্চ করতে করতে আমি মানে কোর্সটার সন্ধান পাই। আর তখন আমার খুব ইন্টারেস্টিং মনে হলো, কারণ সংস্কৃত ওই সবার মতো স্কুলে 2 বছর পড়েছি, তারপরে বহু বছর চর্চা নেই। তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ব্যাঙ্গালোরে থাকি। তো বাট আমার শেখার ইন্টারেস্ট আছে, কারণ সংস্কৃত না জানলে তো কোনো স্তব পাঠ সবই অন্ধের মতো আর কি পড়তে হবে। তো আচ্ছা সেই আচ্ছা, হ্যাঁ তো সেই অবশ্যই। তো সেইটা শেখার আর কি ইচ্ছা আছে, তো সেই জন্য ভর্তি আচ্ছা, হই। বাহ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আমি ডক্টর স্বাতী ভট্টাচার্য। স্যার আচ্ছা বলবো ম্যাডাম, কি? হ্যাঁ ম্যাডাম না বলুন। আরেক আচ্ছা, হ্যাঁ, আমি স্বাতী ভট্টাচার্য। আপনার ভয়েসটা কেটে যাচ্ছে দিদি, কিছু বোঝা যাচ্ছে না। ওকে ওকে, আচ্ছা দেখছি। ভিডিওটা অফ করে দিয়ে বলুন। এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে আমি P1 P2 লেভেল অব্দি ক্লাস করেছি স্বামীজির বাড়ি। তো ওখান থেকে ওই থেকে কমেন্টটা হয়েছে ওটাই আচ্ছা, হ্যাঁ বলুন। এটা দিয়েছিলেন শেষ ভর্তি হয়ে। আর এই ক্লাসটার মোটিভেশন হচ্ছে ওই ছোটবেলায় ক্লাস 8 থেকে তো আমাদের সংস্কৃত পড়তে ছিল। আমি অনেকটাই সিনিয়র, মানে অনেকটাই বয়স, এখন আমাদের তো সংস্কৃত পড়তে হতো 5 থেকে 8। তাই সেই সময় শব্দ সংখ্যাগুলো কানে লেগে থাকতো। তাই আবার এই বয়সের সময় পেয়ে P1 P2 লেভেল অব্দি করলাম। আবারও এখনো আরেকটা ক্লাসেও আমরা আছি ওই সংস্কৃতেরই। তাই সেজন্য চ্যান্টিংয়েও ভর্তি হলাম। এটা আচ্ছা, বাহ! তাহলে এখনো পর্যন্ত যতজন বলেছেন আপনি বেশ সবার থেকে একটু মানে অভিজ্ঞ, কিছুটা শিখে আসছেন। কিনা জানি না স্যার, তবে ওই ঠিক আছে, দুটো ক্লাসে করেছি আর কি, দুটো ক্লাস। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ধন্যবাদ। সৌমি মন্ডল। ম্যাডাম আপনার ভয়েসটা না আসছে না, মানে একটু চারপাশে মনে হচ্ছে একটু লোকজন আছে, সাউন্ড ঠিকঠাক আসছে না। ঠিক আছে, আমি পরে শুনে নেব। আচ্ছা, নেক্সট সুনিতা। সুনিতা কি টাইটেলটা কি ধর নাকি? সুনিতা ম্যাডাম আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি সুনিতা ধর, আমার স্ট্রিটে থাকি। আমারও ওই সবাইকার মতোই ওই 7-8 এরই বিদ্যা সংস্কৃত, কিন্তু আমার খুব ইচ্ছে এমনি ওই স্তব কুসুমাঞ্জলি এইসব দেখে একটু চ্যান্টিং করার চেষ্টা করি, কিন্তু মানে ঠিক হচ্ছে কিনা সেটা তো বুঝতে পারি না। উচ্চারণ তো একটা বিশাল ব্যাপার সংস্কৃতে, তো সেইগুলো তারপরে মানে কি একটা ছন্দেও তো বলা হয়, সেটাও তো জানা থাকে না, সেইটার জন্য আমি ভর্তি হয়েছি আর কি, ইচ্ছে আর আচ্ছা, কি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। নেক্সট টুম্পা মান্না। হ্যাঁ স্যার, নমস্কার। আমি টুম্পা মান্না বলছি। আমি বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত। আমার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত, কিন্তু সেইভাবে চ্যান্টিং করা হয় না। সেই জন্য যখন শুনলাম, আমি আগে এখান থেকে একটা কোর্স করেছিলাম স্পোকেন ইংলিশে, সেখান থেকে মহারাজের একটা নাম্বার আছে, উনি আপডেটস দেন, সেখান থেকেই জেনেছি। সেই জানলাম যখন চ্যান্টিংটা হচ্ছে, সেই সূত্রে আমি এখানে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট উজ্জ্বল কুমার চক্রবর্তী। নমস্কার, বলুন। স্যার আপনার সাউন্ড আসছে না। স্যার আপনি ভিডিওটা অফ করে দিন, ভিডিওটা বন্ধ করে দিয়ে বলুন, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তো আমি কলকাতার উপকণ্ঠে সোনারপুরে থাকি। সংস্কৃত জ্ঞান আমার খুবই সীমিত, ওই সকলে যেরকম বললেন আর সেই মতো আর কি। সেই কোনকালে স্কুলে সপ্তম অষ্টম শ্রেণীতে কিছুটা সংস্কৃত শিখেছিলাম, আর পরবর্তীকালে ইচ্ছা ছিল সংস্কৃত ভাষা নিয়ে আরো কিছু দূর অগ্রসর হওয়ার, মানে পড়াশোনার বাইরে আমার সাবজেক্ট ছিল না কোনোদিনই। তো তথাপি সংস্কৃতের প্রতি একটা আকর্ষণ ছিল, সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। আর আমাদের দেশে সংস্কৃত ভাষা শিক্ষার সুযোগটা তো খুবই কম। অন্য ভাষা শিক্ষার অনেক ব্যবস্থা আছে, বিদেশি ভাষাও আছে, অনেক সহজে শেখা যায়, কিন্তু সংস্কৃতটা অত সহজলভ্য নয়, সংস্কৃত শিক্ষা ব্যবস্থাটা অতটা সহজলভ্য নয়। যদিও ইদানিংকালে কিছু কিছু ব্যবস্থা হয়েছে, যেমন এই রামকৃষ্ণ মিশনের উদ্যোগে কিছু কোর্স হয়েছে, যেমন আপনাদের এই যে কোর্সে আমি ভর্তি হয়েছে, আমি জানি আর একটা
যেখানে সংস্কৃত ভাষা শেখানো হয়। তো ইতিমধ্যে আমি ওই ব্যক্তিগত প্রচেষ্টায় কিছু বইপত্র নাড়াচাড়া এবং সাম্প্রতিককালে সংস্কৃত ভারতী এদের একটা কোর্স আমি করেছি। সেখানে কিছুটা আহ, উপকার হয়েছে অবশ্যই, কিন্তু আশানুরূপ হয়নি, কারণ করেসপন্ডেন্স কোর্সে খুব বেশি আশা করা যায় না। তবু কিছুটা উপকার নিশ্চয়ই হয়েছে। আর এমনিতে আমার এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বরাবরই আমার বাড়িতে একটা পরিবেশ আছে যেখানে স্তব স্তুতি পাঠ, গীতা পাঠ, চণ্ডী পাঠ, এরকম একটা পরিবেশ আছে। সেটাকে আরো ভালো করার জন্য অনেক সেটাই আশা করি। তো সেখানে যদি আমার নতুন করে কিছু শিখতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আর যেটা বলছি, সম্ভবত আমার যা মনে হলো এ পর্যন্ত যাদের সঙ্গে পরিচয় হলো, আমি বোধ করি প্রবীণতম সদস্য এখানে। আর আমি আমি একজন রিটায়ার্ড ব্যাংক কর্মচারী, বেশ কয়েক বছর রিটায়ার করেছি। এখন এইসব নানাবিধ জিনিস নিয়ে আছি, এই আর কি। খুব ভালো, ধন্যবাদ স্যার। আর আচ্ছা, নেক্সট আদিত্য পাল। হ্যালো, নমস্কার। আমি স্বামীজি অ্যানসেস্ট্রাল হাউসে লেভেল 1 সংস্কৃত শিখিয়েছি। তো সেখানে জায়গা তো সেখানে অ্যাপ্লাই করেছিলাম। আমি সংস্কৃত থেকে জয়েন করেছি। তো মেনলি এখন শিখছি, বেসিক ছন্দগুলো এগুলো আমার সেই জন্য জয়েন করেছি। আপনার কথাটা স্পষ্ট শোনা যায়নি, মানে আচ্ছা, না না ক্লিয়ার আছে, ঠিক আছে। এখন আমি এখন স্পিকারটা অন করে দিই, আমি পরে মোবাইল নেটওয়ার্ক আছে সেজন্য হয়তো কানেকশন এত ঠিক নেই। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকের পরিচয় পাওয়া গেল। আচ্ছা, আমার একটু সামান্য পরিচয় দিয়ে দিই। আচ্ছা, আমি আমার বাড়ি ওই সম্ভবত আমাদের উজ্জ্বল স্যার চিনবেন, গোচরণ, ওই বারুইপুরের কাছাকাছি, মানে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের কাছাকাছি। আর আমার এই সংস্কৃত নিয়ে পড়াশোনা হয়েছে, গ্রাজুয়েশন MA বেলুরে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওখানে MPhil আর ওখানেই PhD। তো আমি আপনাদেরকে চ্যান্টিং শেখাবো। আচ্ছা, তো ঠিক আছে। তা একটা মানে প্রত্যেকের সাথে কথা বলে যেটা জানা গেল, একটা জায়গাতে প্রত্যেকেই মানে সাম্যতা বজায় রাখছে যে প্রত্যেকেই আগ্রহ নিয়ে শিখতে এসছে, মানে কোনো রকম কিছু প্রেশার নিয়ে না, তাই তো? প্রত্যেকে নিজেদের আগ্রহে এসছেন যে চ্যান্টিং শিখতে হবে। তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, যে যেটা আমরা কোনো কিছু প্রেশারে করে কিছু করি, সেটা যতটা ভালো না শিখতে পারি, যেটা আগ্রহ নিয়ে আসি সেটা অবশ্যই তার থেকে ভালো শিখতে পারি। কারণ একটা কথা তো সত্যি, যে ভালোবেসে যেটা শেখা হবে সেটা খুব মানে সহজেই শেখা যায় এবং খুব সুন্দর শেখা যায়। তো আপনারা প্রত্যেকে আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে এসছেন শিখতে, কেউ কোনো রকম প্রেশার নিয়ে আসেননি। তো আশা করি 4 মাসের এই যে কোর্স, এটা শেষ হওয়ার পরে প্রত্যেকেই খুব ভালো করে শিখেই যাবে। আচ্ছা, তার আগে আজকে আমি একটু ক্লাসের আমাদের সিলেবাসটা একটু শেয়ার করি।
হ্যাঁ আচ্ছা সৌমি ম্যাডাম, আমি সব জানাচ্ছি, মানে ইন ডিটেলস আমি সবকিছু জানাবো, আজকে প্রথম ক্লাস তো। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, হ্যাঁ স্ক্রিন স্যার। দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে। মানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি সবার নাম দেখতে পাচ্ছি। না, পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার উপরে পাচ্ছি, আছে, হ্যাঁ এবার উপরে পাচ্ছি। আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো আমাদের এই কোর্সটা হচ্ছে প্রত্যেকেই জানেন 4 মাস। তো 4 মাসে আমরা মোট 14টা মতো ক্লাস আমরা পাবো। 16টা ক্লাস হয়, কিন্তু এক্সাম এটসেট্রা সবকিছু নিয়ে একটা ধরে নিচ্ছি আমরা হাইয়েস্ট 13 থেকে 14টা ক্লাস আমরা পাবো। তো দেখুন 13টা 14টা ক্লাসে মাত্র মানে আমরা সিলেবাসটা ওই জন্য একটু বড়ই আছে। আশা করি প্রত্যেকের, আপনারা যদি প্রত্যেকে খুব হেল্প করেন, ভালো ফিডব্যাক দেন, সিলেবাসটা আমরা কভার করতে পারবো। প্রতিবারই হয়ে যায়, স্টুডেন্টরা অত্যন্ত মানে বেশ ভালো ফিডব্যাক দেয়, হয়ে যায়। তো আপনারাও প্রত্যেকে আশা করি সেই প্রত্যেকের মতোই খুব ভালো সাড়া দেবেন। আচ্ছা, তো সিলেবাসে আমরা যা রেখেছি, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম 3টি অধ্যায়, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার্স। নেক্সট কিছু নির্বাচিত সংস্কৃত স্তোত্র এখানে দেওয়া আছে। গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহনাষ্টকম, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র, ভবান্যষ্টকম, নির্বাণ ষটকম। নেক্সট নির্বাচিত লৌকিক ছন্দ। যেহেতু আমরা শ্লোক চ্যান্টিং বলতে আমরা শ্লোক অর্থাৎ সংস্কৃতের যে পদ্যকাব্য আমরা পড়া শিখব। তো পদ্যকাব্য ডেফিনেটলি ছন্দে মানে রচিত হবে। তো সেই কিছু নির্দিষ্ট ছন্দ আমরা দেখব, যেমন অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, বংশস্থ, ভুজঙ্গ প্রয়াত, বসন্ত তিলকা, তোটকম, পঞ্চচামর, মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী অ্যান্ড শার্দুল বিক্রীডিত। আর শেষে হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র হচ্ছে শান্তি মন্ত্র, শুধুমাত্র ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এবারে আপনাদের একটা জিনিস স্পষ্ট করে দেওয়া যাক, আমাদের এই যে চ্যান্টিং এর যে কোর্স হয় সেটা দুটো লেভেলে হয়, লেভেল 1, লেভেল 2। তো লেভেল 1-এ আমরা মানে দেখুন আমাদের এই যে পদ্যকাব্য, সংস্কৃতের যে পদ্যকাব্য, সেটাকে যদি আমরা ক্যাটাগরাইজ করি দুটো ভাগে। কিরকম, যে একটা হচ্ছে আপনার লৌকিক, একটা বৈদিক। ঠিক আছে, মানে বৈদিক না, লৌকিক বলতে যেটা বেদিক চ্যান্টিং না। তাহলে বেদিক চ্যান্টিং এর বাইরে আমাদের যেটা আছে সেটাকে আমরা টেকনিক্যালি বলতে পারি লৌকিক। তাহলে এই যে লৌকিক পদ্যকাব্য আমাদের লেভেল 1-এ, সেটাই হচ্ছে বিষয়। বেদিক চ্যান্টিংটা হচ্ছে সেকেন্ড লেভেলে দেখা হয়। তো বেদিক চ্যান্টিং এর সামান্য বলতে ওই শান্তি মন্ত্র, দুটি শান্তি মন্ত্র আমরা সিলেবাসে রেখেছি, জাস্ট আপনাদেরকে সামান্য একটা আইডিয়া বা একটা ধারণা দেওয়ার জন্য। মেইনলি হচ্ছে আমাদের লেভেল 1-এর ফোকাস থাকবে লৌকিক সংস্কৃত পদ্যকাব্য। ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাসটা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, কেউ অযথা স্পিকারটাকে অন রাখবেন না। যদি কিছু বলার থাকে তাহলে স্পিকারটা অন করবেন, না হলে স্পিকারটাকে অন করবেন না। আচ্ছা, এবারে আরেকটা কথা, যেটা সোমা ম্যাডাম যেটা জিজ্ঞাসা করলেন, যে আমাদের স্ক্রিপ্ট কি হবে, বেঙ্গলি না সংস্কৃত মানে দেবনাগরী। আচ্ছা, স্ক্রিপ্ট মূলত আমরা বেঙ্গলি রাখছি, কেননা এখানে প্রত্যেকেই স্ক্রিপ্ট, দেখুন 4 মাসের কোর্স, আলাদা করে যদি আমি স্ক্রিপ্ট শেখাতে যাই বা মানে স্ক্রিপ্টটা নিয়ে যদি ক্লাস করতে হয়, সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে।
আচ্ছা, সৌমি ম্যাডাম বাংলা পড়তে পারেন না। আচ্ছা, অসুবিধা নেই ম্যাডাম, আমরা মানে বেঙ্গলি স্ক্রিপ্ট শেয়ার করব এবং বেঙ্গলি স্ক্রিপ্টের সাথে দেবনাগরী স্ক্রিপ্টও শেয়ার করা হবে। তো যিনি বেঙ্গলি স্ক্রিপ্ট জানেন না, দেবনাগরী স্ক্রিপ্ট দেখেই পড়বেন। স্টাডি ম্যাটেরিয়ালে দুটো স্ক্রিপ্টেই শেয়ার করা হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, দুটো। আচ্ছা, বলুন ম্যাডাম। কোশ্চেনটা হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল কি আপনারা শেয়ার করবেন না কোনো বই কিনতে হবে? না না, কোনো বই কিনতে হবে না, স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে শেয়ার করা হবে, আপনারা প্রিন্ট করে নেবেন বা সফট কপি রাখতে পারেন। আচ্ছা, এটা একটা। আর একটা সেটা হচ্ছে পরীক্ষার সময় কি কোনো স্তোত্র মুখস্থ করতে হবে নাকি নাকি দেখে না না, উচ্চারণটাই মেন? পরীক্ষার সময় দেখে দেখেই বলবেন। আচ্ছা আচ্ছা, মেনলি হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশনটা কিরকম হচ্ছে সেইটার, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন এন্ড স্টাইল, মানে সুরে বলা যেটা সেইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ছন্দের হিসাবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, ওটাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, বলি। বলুন ম্যাডাম। এটা কি এক্সামটা যেটা হবে আফটার 4 মান্থস, সেটা কি অনলাইনেই হবে? হ্যাঁ, অনলাইনে ম্যাডাম। অনলাইন। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আর কিছু কারো কোশ্চেন আছে কিছু? আচ্ছা, তো আজকে আমরা আমাদের এবার পাশে নেক্সট সিলেবাসটা দেখলাম। আচ্ছা, সোম ম্যাডাম আপনি একটু স্পিকারটা অন করুন। সোমা ম্যাডাম, সোমা ভট্টাচার্য। হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি বেঙ্গলি স্ক্রিপ্ট পড়তেই পারেন না একদম? হ্যাঁ, আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। মানে এই কেউ একজন মেসেজ করলেন না আমাকে যে বাংলা পড়তে পারেন না? আচ্ছা, সৌমি মন্ডল, সরি ম্যাডাম। আমি একদম পড়তে পারি না, বাট আমি সংস্কৃত বাংলা পড়তে পারি। আচ্ছা ম্যাডাম, যেটা মানে আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে, মানে স্টাডি মেটেরিয়াল বলতে মানে প্রোনাউন্সিয়েশনের যে বেসিক যেগুলো আছে, তার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো বেঙ্গলি স্ক্রিপ্টে আছে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আছে। আর স্তোত্র যেগুলো আছে, যেগুলো আমরা স্তোত্র বা ছন্দ ইত্যাদি শিখবো, সেগুলো আমাদের সব মানে দেবনাগরী এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুটোতে শেয়ার করা যাবে। তো আপনাকে যদি মানে স্টাডি মেটেরিয়াল মানে আমাদের প্রোনাউন্সিয়েশনের যে প্রসেস ইত্যাদি বিষয়ে যে স্টাডি মানে থিওরি, যেটা প্রোনাউন্সিয়েশনের যে থিওরি, সেটা যদি মানে বেঙ্গলি স্ক্রিপ্টে দেওয়া হয়, আপনার কোনো অসুবিধা হবে? হ্যাঁ, আমি তো অত ভালো বাংলা পড়তে পারি না। আপনি যদি বাংলা অল্প করে থিওরি হিসেবে দেন তাহলে আমি সেটা করতে পারবো, বাট আপনি যদি আমাকে বাংলা শব্দ দেন খুব কঠিন, আমি সেটা করতে পারি। আমার থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাডাম, ঠিক আছে, তাহলে ওটা নিয়ে একটু ভাবতে হবে। ঠিক আছে, দেখছি। আচ্ছা, আমাদের স্টাডি মেটেরিয়াল 1। আচ্ছা, এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে। আমি আপনাদেরকে আলাদা করে স্ক্রিপ্ট শেখাবো না, যে মানে উইথিন 4 মান্থস অ্যাকচুয়ালি এটা সম্ভব না। মানে চ্যান্টিং এর সিলেবাস, তার সাথে আলাদা করে স্ক্রিপ্ট, এটা কখনোই শেখানো হয় না। তো এটা মানে অনেকটা সময় সাপেক্ষ, উইথিন 4 মান্থস এটা খুব টাফ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি স্টাডি মেটেরিয়ালের স্ক্রিপ্ট দিয়েছি, বা আপনারা নিজেরা যদি খুব আগ্রহী হন তাহলে নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করতে পারেন, স্ক্রিপ্টগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, আমাকে শেয়ার করতে পারেন। যদি কেউ মানে খুব একেবারে ইন্টারেস্টেড থাকেন দেবনাগরী স্ক্রিপ্ট শিখতে, তাহলে নিজেরা এই স্ক্রিপ্টগুলো দেখে দেখে, বা আমি আপনাদেরকে ইউটিউবের ভিডিও শেয়ার করতে পারি কিছু,
যেখানে দেবনাগরী স্ক্রিপ্ট শেখানো হয়, এরকম কিছু ভিডিও যেটার থ্রুতে আপনারা শিখতে পারেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন বা গ্রুপে জানাবেন, আমি তাহলে ইউটিউবের ভিডিও শেয়ার করব। তাহলে স্ক্রিপ্টটা একটু আপনাদের নিজেদের দায়িত্বেই শিখতে হবে। যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন দেন বলবেন, গ্রুপে জানাবেন বা ক্লাসে বলবেন, আমি সলভ করে দেবো, কিন্তু আমি স্ক্রিপ্ট আলাদা করে শেখাবো না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাডাম বলুন। বলছি যে দেবনাগরী স্ক্রিপ্ট শেখাটা কি মানে বাধ্যতামূলক? কারণ এখন তো ইউটিউব হয়ে গেছে বা ইন্টারনেটে বাংলাতে অনেক বেশিরভাগ মন্ত্র পাওয়া যায়, এখন বৈদিক মন্ত্রগুলো আমি জানি না। বাংলাতে সবকিছুই পাওয়া যায়, মানে সব মন্ত্রই পাওয়া যাবে, সবকিছু, সব স্তোত্র, সব মন্ত্রই বাংলাতে পাওয়া যাবে। বৈদিক মন্ত্র? হ্যাঁ সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, মানে ইটস নট ম্যান্ডেটারি, কিন্তু যদি কেউ আগ্রহী থাকেন শিখতে পারেন। ফ্যাসিনেশন, হ্যাঁ আচ্ছা। আচ্ছা তাহলে আমি স্ক্রিপ্টে আর যাচ্ছি না, আমি একেবারে আমাদের উচ্চারণের যে বিষয় সেখানে যাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রত্যেকেই প্রায় মানে বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি। উচ্চারণে স্বাভাবিকভাবেই বাংলা ভাষার প্রভাবটাই আছে। তো এখন আমাদের কি করতে হবে, সংস্কৃতের যে প্রোনাউন্সিয়েশন সেটাকে যদি আমরা পারফেক্ট করতে চাই, তাহলে বাংলা ভাষাতে আমরা যে মানে বাংলা ভাষাতে যেগুলো আমরা করে থাকি, মানে বাংলা ভাষা থেকে যেগুলো চেঞ্জ করতে হবে সংস্কৃতের জন্য, সেই চেঞ্জগুলো আমি এখানে দিচ্ছি। মানে সেই চেঞ্জগুলো কি কি করতে হবে আমাদের। বাংলা ভাষাতে সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন সংস্কৃত প্রোনাউন্সিয়েশন করব, সেক্ষেত্রে বাংলা ভাষার যে জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে সেগুলো আমাদের আগে জানতে হবে, যেহেতু প্রত্যেকে আমরা প্রায় এখানে বেঙ্গলি মিডিয়াম থেকে আছি। আচ্ছা, তো আমরা ওই জন্য মানে এই যে সমস্যা এক সমাধান এক বিষয়টা এইভাবে দেওয়া আছে যে বাংলা ভাষাতে আমরা যেটা করি সেটাকে সংস্কৃতের জন্য কি চেঞ্জ করতে হবে সেটাই সমাধান আমাদের। তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, প্রথমে একটু কেউ পড়ুন সমস্যা এক। তাহলে আমরা প্রথমে একটু প্রোনাউন্সিয়েশনের থিওরি দেখি। প্রোনাউন্সিয়েশনের থিওরি দেখার পরে প্র্যাকটিক্যালি আমরা কিছু শ্লোক দেখবো। আজকে আমরা গুরু স্তোত্রটা দেখবো, একটু শেখার চেষ্টা করবো ওটা। কিছু থিওরি আগে জেনে নিই আমরা। আচ্ছা, কেউ একজন পড়ুন স্টাডি মেটেরিয়ালটা। আমি পড়বো? আচ্ছা, মৌসুমী ম্যাডাম পড়ুন। হ্যাঁ, পুরো সমস্যা একটা পড়বো? হ্যাঁ ম্যাডাম পড়ুন। আচ্ছা, বাংলা ভাষাতে শব্দের শেষে অয়ের উচ্চারণ আমরা ওকারের মতো করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। হ্যাঁ ম্যাডাম যেমন বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ হরে রাম, ওইদিকে দিয়ে যেত, একদিকে আসছে না তো। হরে কৃষ্ণ হরে রাম এটি শব্দগুলির শুদ্ধ রূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ হরে রাম এরকম শোনায়। অকারের উচ্চারণ ছাড়া ও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষার অবধান দেওয়া হয় না। বাংলা ভাষায় অবধান দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু সমস্যাটা কি একটু এক্সপ্লেন করি একটু। বাংলা ভাষাতে আমরা কি করি, মানে এটা তো প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমরা যেমন একটা এক্সাম্পল দিয়েছি, অকারের উচ্চারণটা ওকারের মতো আমরা বাংলা ভাষাতে করি। মানে বাংলা ভাষার জন্য সেটাই সৌন্দর্য, সেটাই পারফেকশন। ঠিক আছে, বাংলা ভাষাতে কোনো অসুবিধা নেই সেটা, কিন্তু আমাদের সংস্কৃতে সেই অকারটাকে ওকার বললে হবে না। সংস্কৃত প্রোনাউন্সিয়েশনের সবচেয়ে মানে একটু আগে কেউ একজন বলছিলেন যখন পরিচয় দিচ্ছিলেন যে সংস্কৃত হচ্ছে মোস্ট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। তাহলে হোয়াই ইজ ইট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ? সংস্কৃত কেন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ? এই কারণে মানে একেবারে প্রথম থেকেই মানে প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে তাত্ত্বিক যে বিষয় সেই পর্যন্ত
এভরিথিং ইজ সায়েন্টিফিক। তাহলে প্রোনাউন্সিয়েশন এখানে কি হচ্ছে? প্রোনাউন্সিয়েশনে হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে একেবারে মানে ঠিকটা উচ্চারণ করতে হবে। তাহলে অকারের উচ্চারণ অকারই করতে হবে, নট ওকার। দ্যাট ইজ দি পারফেকশন। তাহলে অকারকে অকারই বলতে হবে। বাংলা ভাষাতে আমরা কি করি? অকারটাকে ওকারের মতো বলি। যেমন আমি এক্সাম্পল দেখিয়েছি, হরে কৃষ্ণ হরে রাম। কিন্তু যদি কৃষ্ণ বা রাম শব্দের আমরা স্পেলিংটা দেখি, স্পেলিং এর শেষে কি ওকার আছে না অকার আছে? ডেফিনেটলি অকার আছে। কিন্তু বাংলা ভাষাতে আমরা সেই অকারটার উচ্চারণ কেমন করি? ওকারের মতো, তাই তো? প্রত্যেকে মানে এটা মানে কি বলবো, বুঝতেই পারছেন, যেটা আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে করেই থাকি। হরে কৃষ্ণ হরে রাম, ওকার বলছি। তাহলে সংস্কৃতে সেটা করলে হবে না, অকারকে অকারই বলতে হবে। এবারে অন্যান্য যে স্বরবর্ণ আছে, অকারকে বাদ দিয়ে অন্যান্য যে স্বরবর্ণ, সেগুলোর বিষয়েও আমাদের বাংলা ভাষাতে যেমন কখন আমরা এরকম মানে শুনি না যে ওই কারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না, একারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না। অর্থাৎ অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণ স্পষ্ট হচ্ছে কিনা সেটা অতটা দেখা হয় না, মানে ওটা বাংলা ভাষাতে মানে প্রয়োজন পড়ে না। কিন্তু সংস্কৃতে কি করতে হবে? প্রত্যেকটা স্বরবর্ণের একেবারে স্পষ্ট উচ্চারণ করতে হবে। ওকে, আচ্ছা, তো সমাধান মানে তাহলে আমাদের এই যে সমস্যা, স্বরবর্ণগুলোর উচ্চারণ বাংলা ভাষাতে স্পষ্ট না। স্পষ্ট না মানে বাংলা ভাষাতে সেটা ভুল না, ঠিক আছে? বাংলা ভাষার ক্ষেত্রে সেটা ভুল না, কিন্তু সংস্কৃতের উচ্চারণের ক্ষেত্রে সেটা ভুল। যদি আমরা বাংলা ভাষাটাকেই যদি ওখানে অনুসরণ করি তাহলে সেটা ভুল। তাহলে সংস্কৃত উচ্চারণের সময় কি করতে হবে? প্রত্যেকটি স্বরবর্ণের নিখুঁত উচ্চারণ করতে হবে। নিখুঁত উচ্চারণ বলতে স্পষ্ট। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ওইকারের উচ্চারণ আমরা খুব একটা বাংলাতে স্পষ্ট করি না, মানে একটা একারের থেকে একটু স্ট্রেস দিয়ে ছেড়ে দিই, কিন্তু এখানে স্পষ্ট বলতে হবে এ আই, এরকম এ আই, এরকম মানে স্পষ্ট বলতে হবে। মানে প্রত্যেকটি মানে সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনের এটাই হচ্ছে পারফেকশন, যে প্রত্যেকটি বর্ণ একেবারে পারফেক্টলি উচ্চারণ করতে হবে, নিখুঁত স্পষ্ট উচ্চারণ করতে হবে। তাহলে প্রত্যেকটা স্বরবর্ণের স্পষ্ট উচ্চারণ যদি আমাদের করতে হয়, যেটা আমরা বাংলা ভাষাতে এখনো পর্যন্ত করি না, বলতে বাংলা ভাষার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সেটাকে যদি আমাদের সংস্কৃতে এবার ঠিক করতে হয় সেই জিনিসটা, তাহলে কি আমাদের সমাধান কি, মানে কি আমাদের করতে হবে? দেখুন, তাহলে স্বরবর্ণের উচ্চারণ স্পষ্ট করার জন্য ছোটবেলায় যখন আপনারা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ বা বর্ণ পরিচয় যখন শিখেছিলেন, তখন ক, কা, কি, কি এইগুলো আমাদের ছোটবেলাতে অভ্যাস করানো হয়েছিল। তো এখন আমরা প্রত্যেকেই বেশ অনেক বড় হয়ে গেছি, তা সত্ত্বেও সংস্কৃত উচ্চারণে পারফেকশন আনার জন্য আমাদের এটা আবার অভ্যাস করতে হবে, ঠিক আছে? মানে স্পষ্ট করে একেবারে, মানে ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ, এইটা একটু আমাদের অভ্যাস করতে হবে। দেখুন, এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ ইট মিনস স্পেলিং, বানানটা যেমন আছে তেমনটাই উচ্চারণ করতে হবে। শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করেই উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। তাহলে স্বরবর্ণের মধ্যে ডেফিনেটলি তো অকারটাকে ওকার উচ্চারণ করার একটা প্রবণতা আছেই, ওটা তো একেবারে খুব বড় সমস্যা, যে অকারটাকে আমরা ওকার বলি, সেটা সংস্কৃতের ক্ষেত্রে বললে তো হবেই না।
অন্যান্য স্বরবর্ণের উচ্চারণগুলো বাংলাতে অস্পষ্ট। অস্পষ্ট বলতে পুরোপুরি স্পষ্ট না, সেটাকে একেবারে পুরোপুরি স্পষ্টতা আনতে হবে। তার জন্য একটু ক কা কি এটা বলা অভ্যাস করতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা বাংলা ভাষা সাপেক্ষে সমস্যা 2 দেখি আমরা বাংলা ভাষা সাপেক্ষে। আচ্ছা, সৌমি ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নেই ম্যাডাম, আমি স্টাডি মেটেরিয়ালটা দেখছি, কিভাবে আপনাকে দেওয়া যায় দেখছি। আচ্ছা, নেক্সট সমস্যা 2 অন্য কেউ একজন করুন। ম্যাডাম পড়ুন। সমস্যা 2, সংস্কৃতের উচ্চারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণ তেমন অবধান থাকে না। হ্রস্ব বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় এক মাত্রা, দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় 2 মাত্রা। এখানে এক মাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ব বর্ণ উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণ উচ্চারণের জন্য ব্যয় করেন। আচ্ছা, আশা করি স্পষ্ট হয়েছে প্রত্যেকের বিষয়টা। আচ্ছা, তাও একটু বিষয়টি একটু ব্যাখ্যা করা যাক। দেখুন, আমাদের এই সংস্কৃত উচ্চারণের মেইনলি হচ্ছে চ্যান্টিং এর জন্য। চ্যান্টিং এর জন্য হচ্ছে দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট ইজ এটাই, হ্রস্ব দীর্ঘ। হ্রস্ব দীর্ঘের উচ্চারণে যদি আমরা দক্ষতা অর্জন করে নিই, তাহলে আমাদের সংস্কৃত চ্যান্টিং এর 80% সলভ হয়ে যাচ্ছে। জাস্ট এই একটা জিনিস, হ্রস্ব আর দীর্ঘ। ঠিক আছে? আচ্ছা, তো এই যে হ্রস্ব এবং দীর্ঘ, বাংলা ভাষাতে আমরা কখনো এরকম শুনেছি যে হ্রস্বের উচ্চারণটা হচ্ছে না, দীর্ঘের উচ্চারণটা হচ্ছে না? আজ পর্যন্ত কখনো আমরা শুনেছি এটা? আশা করি না। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে যেটা বললাম প্রথম থেকেই, মানে প্রোনাউন্সিয়েশনটা পুরোটাই সায়েন্টিফিক। সায়েন্টিফিক ইট মিনস উচ্চারণটা যেন এমনটাই হবে অ্যাজ পার স্পেলিং। যেমন হচ্ছে স্পেলিং, তেমনই প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষা মানে সংস্কৃত বাদ দিয়ে অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে আমি যেটা জানি ইংলিশ এবং বাংলা, অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমি জানি না যেহেতু, তো মোটামুটি বাংলা, ইংরেজি এগুলোতে আমাদের কিন্তু আলাদা করে স্পেলিং জেনে রাখতে হয়। শব্দের স্পেলিং আলাদা করে আমাদেরকে মুখস্থ করতে হয়, জানতে হয়, তাই না? সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু আলাদা করে আর স্পেলিং মুখস্থ করতে হয় না, বা স্পেলিং জানতে হয় না। কেননা সংস্কৃতে হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই সমান। মানে আপনি যখন মানে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন করছেন কোনো শব্দের, তাহলে আপনি তার স্পেলিংটা জেনেই যাচ্ছেন, আলাদা করে স্পেলিং আর জানতে হচ্ছে না। তাহলে আপনি যখন পড়ছেন, ঠিক যেমনটা স্পেলিং, সেটারই যদি ঠিকঠাক উচ্চারণ করেন, আলাদা করে আর স্পেলিং দেখতে হবে না, বা স্পেলিং মুখস্থ করতে হয় না, স্পেলিং জানতে হয় না। তাহলে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই একেবারে সমানুপাতিক। ঠিক আছে? এটা একেবারে একটা ইউনিক সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সমস্যাটা কি? সেখানে
মানে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে স্পেলিং অনুসারী না, স্পেলিং এর থেকে প্রোনাউন্সিয়েশনের একটা ডিফারেন্স থাকে, তাই আলাদা করে স্পেলিং দেখতে হয়, স্পেলিংটাকে মুখস্থ করতে হয়, জেনে রাখতে হয়, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না। আপনি যদি পারফেক্ট প্রোনাউন্সিয়েশন করছেন দেন আপনি ডেফিনেটলি স্পেলিংটা জানেন। আচ্ছা, তো যে দ্বিতীয় যে সমস্যাটার বিষয়ে বলা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ, তাহলে সংস্কৃত উচ্চারণের মানে চ্যান্টিং এর ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভাইটাল হচ্ছে এটাই, হ্রস্ব এবং দীর্ঘ। এই বিষয়ে দক্ষতা অর্জন করলে আপনার চ্যান্টিং এর মানে আপনি 80% চ্যান্টিং শিখে গেছেন। আচ্ছা, তো হ্রস্ব এবং দীর্ঘের যে বিষয়টি সেটা কি রকম? আচ্ছা, আমরা জানি আমাদের বর্ণমালাতে যে স্বরবর্ণগুলি আছে সেই স্বরবর্ণগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তাই তো? একটা হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ আর একটা দীর্ঘ স্বরবর্ণ, তাই তো? আচ্ছা, তো এখানে এই যে হ্রস্ব এবং দীর্ঘ বলা হচ্ছে সেটা কাদের বিষয়ে বলা হচ্ছে? অবশ্যই স্বরবর্ণের বিষয়েই বলা হচ্ছে। তাহলে হ্রস্ব স্বরবর্ণ কোনগুলো আর দীর্ঘ স্বরবর্ণ কোনগুলো কেউ একটু বলুন আমাদের। ক এর সাথে বলবো আমি, হ্যাঁ ম্যাডাম বলুন। যখন শুধু ক উচ্চারণ হচ্ছে তখন ক মানে ক এর সাথে অ আছে, দ্যাট ইজ মানে হ্রস্ব মানে কম উচ্চারণ মানে এক মাত্রা, তার সাথে যখন আচ্ছা আকার ম্যাডাম, ওটা আসছে। না, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ স্বরবর্ণ কোনগুলো আমাদের স্বরবর্ণ আচ্ছা আচ্ছা, মানে বর্ণমালার যে স্বরবর্ণ যেগুলো ও আছে আচ্ছা আচ্ছা, আকার সেগুলোর মধ্যে কোনগুলো হ্রস্ব কোনগুলো আচ্ছা দীর্ঘ। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অকার হ্রস্বইকার মানে অ, ই, উ, ও এগুলো হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ, আর আ, ই, উ, ওই, ও এগুলো হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। মাঝখানের মধ্যে একটা বাদ গেল, এ একার বাদ গেল, হ্রস্ব রিকার একারটা গেছে, বাদ। রিকার। রিকার, হ্যাঁ, ই, কনফিউশন আছে। হ্যাঁ দেখুন, একার, আমি একটু চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ বলুন বলুন। অ, হ্রস্বই, হ্রস্ব উ, রি, লি বাংলায় উচ্চারণ নেই, এই কটাই হচ্ছে হ্রস্ব বর্ণ, হ্রস্ব স্বরবর্ণ। আর বাকিগুলো অর্থাৎ আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও, এই চারটে দীর্ঘ বর্ণ, দীর্ঘ উচ্চারণ আর কি। একদমই। আচ্ছা, তো তাহলে আমাদের আচ্ছা রিকার আছে, আমাদের রিকার, রি, দীর্ঘ রি দুটোই আছে। যেমন হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, সেরকমই হ্রস্ব রিকার, দীর্ঘ রিকার, মানে কৃষ্ণ শব্দের যে রিকার সেটা হ্রস্ব এবং দীর্ঘ দুটোই হয়। তাহলে আমরা হ্রস্ব স্বরবর্ণ কোনগুলো পাচ্ছি? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার এবং হ্রস্ব রিকার। এর বাইরে যেগুলি আছে অর্থাৎ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এইগুলি হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। তাহলে চারটি হচ্ছে হ্রস্ব, কি কি? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব রিকার, এই চারটি হচ্ছে হ্রস্ব স্বরবর্ণ। এর বাদ বাকি যে 8টি আছে সেগুলি দীর্ঘ স্বরবর্ণ। ঠিক আছে? আচ্ছা, তো এবারে এই হ্রস্ব বলতে এক মাত্রা, দীর্ঘ বলতে 2 মাত্রা। তাহলে এখন প্রশ্ন হবে যে এক মাত্রা বলতে কতটা সময়, তাই তো? 2 মাত্রা মানে নিশ্চয়ই এক মাত্রার ডাবল। তাহলে এখন এক মাত্রা কতটা জানলেই আমরা 2 মাত্রা জেনে যাব। আচ্ছা, এক মাত্রা বলতে কতটা সময়, এটার কোনো পরিধি নেই যে এক মাত্রা বলতে 1 সেকেন্ড বা এক মাত্রা বলতে 2 সেকেন্ড, এরকম কোনো পরিধি নেই। এটা ডিপেন্ড করে কিসের উপরে? বক্তার উপরে, অর্থাৎ যিনি বলছেন তিনি এক মাত্রার জন্য যতটা সময় ব্যয় করবেন। ধরুন একজন খুব
ধীরে ধীরে কথা বলেন, আর একজন খুব স্পিডে কথা বলেন। তো খেয়াল করে দেখবেন তাহলে কি হবে, যিনি অত্যন্ত স্পিডে বলছেন তিনি, আমি ধরে নিচ্ছি যে তিনি হ্রস্ব বর্ণ বলার জন্য 1 সেকেন্ড সময় নিচ্ছেন, আর যিনি ধীরে ধীরে বলছেন তিনি হ্রস্ব বর্ণ বলার জন্য 2 সেকেন্ড সময় নিচ্ছেন। তো এই যে একমাত্রা, সেটা বক্তার দৃষ্টিতে হবে, অর্থাৎ যে বক্তাটি 1 সেকেন্ডে বলছেন তার দৃষ্টিতে হচ্ছে একমাত্রার সময়সীমা 1 সেকেন্ড। যে বক্তা 2 সেকেন্ডে হ্রস্ব বর্ণের উচ্চারণ করছেন সেই বক্তার সাপেক্ষে একমাত্রার সময়সীমা হচ্ছে 2 সেকেন্ড। বিষয়টা আশা করি বোঝা গেছে। আচ্ছা, ঠিক 2 মাত্রা বলতে তার ডবল, অর্থাৎ যে বক্তা 1 সেকেন্ডে বলছেন একমাত্রা অর্থাৎ হ্রস্ব বর্ণ, তার ক্ষেত্রে 2 মাত্রা বলার জন্য কতক্ষণ সময় নিতে হবে? 2 সেকেন্ড। অর্থাৎ দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য সেই বক্তা 2 সেকেন্ড নেবেন। একই রকম ভাবে যে বক্তা হ্রস্ব বর্ণের জন্য 2 সেকেন্ড নিচ্ছেন সেই বক্তা দীর্ঘ বর্ণের জন্য কতটা সময় নেবেন? অবশ্যই 4 সেকেন্ড। তাহলে এই যে একমাত্রা, 2 মাত্রা, একমাত্রা, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, সেটা বক্তার উপরেই নির্ভর করবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ওই আপনি বললেন না যে রিকারটা হ্রস্ব স্বরও হয় আবার দীর্ঘ স্বর হয়, তাহলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ, তাহলে ওটা কি করে বুঝবো যে কোনটা হ্রস্ব স্বর আর কোনটা দীর্ঘস্বর রিকারটা? ওটা তো মানে স্পেলিং দেখে বোঝা যাবে। আচ্ছা, ডবল রিকার থাকে ওটা দীর্ঘস্বর হবে? হ্যাঁ হ্যাঁ, ডবল রিকার থাকলে দীর্ঘ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমাদের বাংলাতে তো ওরকম, আমাদের তো একটাই রি ইউজ করি আমরা বাংলাতে, যে বাংলা স্ক্রিপ্টে একটা রি থাকে, ওটা সংস্কৃতে 2টো রি হয়। 2টো রি। আচ্ছা আচ্ছা, ওকে, তো আশা করি তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়েছে প্রত্যেকের। একমাত্রা, 2 মাত্রা বলতে আমরা কি বুঝবো? একমাত্রা মানে হ্রস্ব বর্ণ, 2 মাত্রা বলতে দীর্ঘ বর্ণ। উচ্চারণের সময়সীমাটা একমাত্রা, 2 মাত্রা। একমাত্রা, 2 মাত্রার সময়সীমাটা কতটা? এটা বক্তার সাপেক্ষে। ওকে, আচ্ছা। তো এখন আমাদের এই হ্রস্ব এবং দীর্ঘের যে উচ্চারণ সেটা প্রত্যেককে ঠিক করতে হবে। বাংলা ভাষাতে এটার কোনো অবদানই দেওয়া হয় না, যে এই বাংলা ভাষাতে আমরা কখনো শুনিনি আজ পর্যন্ত যে হ্রস্ব বর্ণের উচ্চারণটা ঠিক হচ্ছে না, দীর্ঘ বর্ণের উচ্চারণটা ঠিক হচ্ছে না, এটা আমরা কখনো শুনিনি। তাহলে আমাদের এখন হ্রস্ব বলতে এই যে 1 সেকেন্ড এবং 2 মাত্রা বলতে 2 সেকেন্ড, এইটা যাতে হয় সেটা প্র্যাকটিস করতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন হচ্ছে না যে স্যার, একমাত্রা যদি বক্তা 1 সেকেন্ড নিচ্ছেন তাহলে 2 মাত্রার জন্য 2 সেকেন্ডই নিতে হবে? এটা আমি বুঝবো কি করে যে একেবারে তো নিখুঁত করা সম্ভব না, যে 1 সেকেন্ডের ডাবল হচ্ছে 2 সেকেন্ড, সেটা কি নিখুঁত করা সম্ভব? মানে একেবারে পরিমাপ করে নিখুঁত তো উচ্চারণ করাটা সম্ভবই না। তাহলে তার উত্তর হচ্ছে 19-20। অর্থাৎ হ্রস্ব বর্ণের জন্য যদি আপনি 1 সেকেন্ড নিচ্ছেন, তো অবশ্যই যেন দীর্ঘ বর্ণের জন্য আপনি একটু বেশি সময় নিচ্ছেন, অর্থাৎ দীর্ঘ বর্ণটাকে আপনি একটু টানছেন, এটা যেন স্পষ্ট বোঝা যায়। যেন হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের যে পার্থক্য সেটা যেন শুনে স্পষ্ট বোধগম্য হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ 1 সেকেন্ডের ডবল হচ্ছে যে 2 সেকেন্ডই হবে, ওটা তো মেপে করা সম্ভব না। সেটা হয়তো 2 সেকেন্ডের সামান্য বেশি হতে পারে, 2 সেকেন্ডের সামান্য কম হতে পারে, কিন্তু ডেফিনেটলি সেটা হওয়া উচিত 1 সেকেন্ডের বেশি তো অবশ্যই হবে। ঠিক আছে, প্রত্যেকের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে, হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণের বিষয়টি? হ্যাঁ, একদম। আচ্ছা, এরপরে আমরা আসি সমাধান। আমরা তাহলে এখন প্র্যাকটিসটা করব কিভাবে, হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের উচ্চারণ সেটা আমরা কি বলবো, পারফেক্ট কিভাবে করব। তো তার জন্য ওই একটাই উপায়, যেমনটা আমরা স্বরবর্ণের উচ্চারণের জন্য দেখেছি যে ক কা কি অভ্যাস করতে হবে। এখন তাহলে আমাদের ক কা কি, এটা আমাদের এই হ্রস্ব এবং দীর্ঘ, কোনগুলো হ্রস্ব কোনগুলো দীর্ঘ, এইটাকে মাথায় রেখে অভ্যাসটা করতে হবে। যেমন ধরুন ক, ক
এর সঙ্গে অ আছে, তাহলে কটা হচ্ছে হ্রস্ব, তাহলে ক বললাম। কাটা দীর্ঘ, তাহলে একটু টানতে হবে, কা, তাহলে ক, কা, এরকম। নেক্সট কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, এ, ওই সবগুলো চারটে পরপর সব দীর্ঘ, তাহলে সবগুলো টানতে হবে, কে, কই, কো, কৌ, এইরকম এখন বলা অভ্যাস করে যেতে হবে। এই ক, কা, কিটা, এই হ্রস্ব দীর্ঘটা মেনটেন করে আমাদেরকে এখন প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টি? কারো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। আর স্যার একটা প্রশ্ন আছে, ওই আচ্ছা, বলুন আপনি ম্যাডাম। যেটা বলছেন যে ওই কৃষ্ণ আগের এটা বলেছিলেন, তো কৃষ্ণ যে উচ্চারণটা আমরা করি ওটা কি, হ্যাঁ, মানে পারফেক্ট কি হবে উচ্চারণটা? ওটা তো হ্রস্ব রিকার আছে ম্যাডাম। আচ্ছা, এখন আমরা শব্দের উচ্চারণের দিকে যাচ্ছি না ম্যাডাম, এখন আচ্ছা আমরা একেবারে বর্ণ ধরে উচ্চারণটা শিখি আগে, আচ্ছা শব্দের উচ্চারণ আমরা পরে দেখব। ওকে। তাহলে প্রত্যেকে এখন এই ক, কা, কিটা ভালো করে এরকম হ্রস্ব দীর্ঘ মেনটেন করে ভালো ভালো করে অভ্যাস করবেন। মানে এটা হয়তো এখন মানে একটু করতে একটু মানে আপনাদের হয়তো মনে হতে পারে, কিন্তু সংস্কৃত উচ্চারণের যদি আপনি মানে বিশেষ করে চ্যান্টিং এর জন্য রহস্য হচ্ছে এটাই, হ্রস্ব দীর্ঘ। আপনি যদি হ্রস্ব দীর্ঘ এটাতে যদি পারফেকশন আনতে পারেন, দেন মানে আপনাকে আর চ্যান্টিং নিয়ে ভাবতে হবে না, আপনি চ্যান্টিং এর 80% শিখে গেছেন। মানে একটা চ্যান্টিং এর যদি বলেন যে একেবারে ভিত, সেটা হচ্ছে এই হ্রস্ব দীর্ঘ। আপনারা যখন দেখবেন পরবর্তীকালে শ্লোকের অভ্যাস করবেন, যাদের ক্ষেত্রে হ্রস্ব দীর্ঘের সমস্যাটা থেকে যাবে, তারাই বারবার দেখবেন একটু মানে কি বলবো পিছিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে সমস্যা খুবই হবে। যারা এখন থেকে এই ক, কা, কি উচ্চারণ করে হ্রস্ব দীর্ঘের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারবেন, তারা দেখবেন অনায়াসেই মানে শ্লোকগুলো খুব সুন্দর করে দেবেন। সংস্কৃত চ্যান্টিং এর হচ্ছে মূল ভিত হচ্ছে এটাই, হ্রস্ব এবং দীর্ঘ। তো এটাকে কেউ মানে হালকা ভাবে নেবেন না, মানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে এটাই, হ্রস্ব দীর্ঘ। তো বেশি বেশি করে প্রত্যেকে এটাকেই জোর দিন এবং ভালো করে প্র্যাকটিস করুন। ক, কা, কি, ককার নেবেন, খকার নেবেন, মানে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে পারবেন এইভাবে মানে হ্রস্বকে একমাত্রা মানে একটু দীর্ঘগুলোকে টানবেন একটু, ক, কা, কি, কি, কু, কু, এরকম একটু অভ্যাস করে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের বিষয়ে যাই এবারে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করুন।
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে সমস্যা 3। আচ্ছা, সমস্যা 3 একটু কেউ পড়ুন। যে কোনো একজন। পড়বো স্যার? আচ্ছা আচ্ছা, উজ্জ্বল বাবু আপনি পড়ুন। আচ্ছা, ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে উ, ই, মূর্ধন্য ন, দন্তীয় ন, বর্গীয় ব, অন্তস্থ ব, তালিব স, মূর্ধন্য স, দন্তীয় স, এই বর্ণগুলির উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু জিনিসটা মানে সমস্যাটা কিরকম একটু এক্সপ্লেন করা যাক। দেখুন, আমরা স্বরবর্ণের উচ্চারণের বিষয়ে এতক্ষণ পর্যন্ত জেনেছি, মানে স্বরবর্ণের উচ্চারণ আমরা কিভাবে ঠিক করতে পারি সেই বিষয়টা এতক্ষণ পর্যন্ত দেখা হয়েছে। এরপরে আসছি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমরা বাংলা ভাষাতে ঠিক যেমন উচ্চারণ করি সেটা বাংলা ভাষার ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাংলা ভাষা সেটাই সৌন্দর্য। এখন সংস্কৃতের ক্ষেত্রে মানে কিছু পার্টিকুলার বর্ণ আছে যেগুলির উচ্চারণ মানে বাংলা ভাষাতে যেমনটা করি সেই ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ সেরকমই যদি আমি সংস্কৃত ভাষার ক্ষেত্রেও করি সেটা ইমপারফেক্ট। তো সেই বর্ণগুলি কি কি, এই যে বর্ণগুলো দেওয়া হয়েছে এখানে সেগুলি কি কি: নোয়া, নিয়া, রা, না, বর্গীয় বা, অন্তস্থ বা, আর 3টি সকার। আচ্ছা, এবারে এই যে বর্ণগুলি রয়েছে এগুলো আমরা মানে এর উচ্চারণগুলো তাহলে সংস্কৃতের ক্ষেত্রে কেমন করতে হবে, এখন প্রশ্ন আসবে। মানে বাংলা ভাষাতে আমরা যেমনটা করি তেমনটা করা যাবে না বলা হচ্ছে, তাহলে সংস্কৃতে এখন কেমন করতে হবে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। তো সংস্কৃতে এই যে বর্ণগুলি রয়েছে, যে ব্যঞ্জন বর্ণগুলি, সংস্কৃত উচ্চারণের বিশেষ করে বর্ণের ক্ষেত্রে বলছি, উচ্চারণের যে পারফেকশন, সংস্কৃতে একটি বর্ণের পারফেক্ট উচ্চারণ হয়েছে বা হচ্ছে এটা আমি তখনই বলতে পারি যখন সেই বর্ণের যেটি উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়েই আমি যদি বর্ণটা উচ্চারণ করি। বিষয়টা আরেকবার বলি, এই যে প্রত্যেকটি বর্ণ আছে, প্রত্যেকটি বর্ণের একটা নির্দিষ্ট উচ্চারণ স্থান আছে, ঠিক আছে, নির্দিষ্ট উচ্চারণ স্থান আছে, অর্থাৎ আমরা মুখের কোনো একটা নির্দিষ্ট অংশ দিয়েই পার্টিকুলার বর্ণ উচ্চারণ করি। তো ওই যে নির্দিষ্ট স্থান, যে বর্ণের যেটি নির্দিষ্ট স্থান, সেই নির্দিষ্ট স্থান দিয়েই যদি বর্ণটি উচ্চারণ হয় তাহলেই আমরা বলতে পারি যে আমি সেই বর্ণের পারফেক্ট উচ্চারণ করছি। বিষয়টি স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। এটা আমরা এখানে মানে সমাধান যেটা আছে সেখানে আরো স্পষ্ট করে বুঝতে পারবো। আচ্ছা, তো তার আগে তাহলে আমাদের কি জানতে হবে যে কোন বর্ণগুলির উচ্চারণ স্থান কোনগুলি, তাই তো? এবারে আমরা যেহেতু পার্টিকুলার কয়েকটা বর্ণই নিয়েছি, ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে কয়েকটা পার্টিকুলার বর্ণ নিয়েছি, তো তার মানে কি দাঁড়াচ্ছে, বাকি যে বর্ণগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক জায়গা দিয়েই উচ্চারণ করি, তাই জন্য সেগুলোকে আর আলাদা করে এখানে বাছা হয়নি। তো যে বর্ণগুলো আমরা ওই ঠিকঠাক জায়গা দিয়ে উচ্চারণ করি না সেগুলোই এখানে বাছা হয়েছে। আমাদের এই বর্ণগুলোর উচ্চারণ এখন ঠিকঠাক, যে মানে এই বর্ণগুলোর যেটা উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করতে পারাটাই আমাদের এখন ওটাই করতে হবে। এখন ওটা করতে পারলে আমরা এই বর্ণের সঠিক উচ্চারণ সংস্কৃত উচ্চারণের সাপেক্ষে করছি। তাহলে এখন এই যে পার্টিকুলার কয়েকটা বর্ণ আছে, এই বর্ণগুলো যেগুলো উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করাটা শিখতে হবে, যেটা আমরা বাংলা ভাষাতে কখনো করিনি, ঠিক আছে? তাহলে এই যে বর্ণগুলো আছে এগুলোর উচ্চারণ স্থানটা আমাদের জানতে হবে। আচ্ছা,
উচ্চারণ স্থান এই বিষয়ে কারো কিছু জানা আছে? যারা ধরুন প্রিলিমিনারি কোর্স করেছেন তাদের একটু ধারণা আছে। মাত্র একজন না দুজনই করেছেন এখানে। হ্যাঁ, ওই মানে বর্গগুলো যেটা ক হলে আচ্ছা কোথায়? দেখুন, মানে আমি এখানে দিয়ে দিয়েছি মানে উচ্চারণ স্থান, আমাদের সবগুলো উচ্চারণ স্থান জানার দরকার নেই। উচ্চারণ স্থান জানার দরকার নেই বলতে উচ্চারণ স্থানটা আমরা দেখুন, আমরা কিন্তু ছোট থেকে কেউ এরকম হয়নি যে উচ্চারণ স্থানটা জেনে তবে আমি ওই বর্ণটা ওখান থেকে উচ্চারণ করেছি। আমি আগে ওই বর্ণটা অটোমেটিক্যালি ওখান থেকে উচ্চারণ করেই নিয়েছি, পরে হয়তো গিয়ে জেনেছি টেকনিক্যালি যে এই জায়গাটাকে এটা এই নাম দেয়া হয়, এটা কণ্ঠ, এটা তালু, এটা মূর্ধা। ঠিক আছে, আপনাকে যদি এখন চ বলতে বলা হয়, বলুন তো চ ছ চ ছ জ ঝ, আপনি কোথা দিয়ে বলছেন? ঠিক দেখুন, জিভটা আমাদের মানে উপরের যে প্লেটটা আছে, মুখের উপরের যে প্লেটটা আছে সেখানকার মাঝখানটাতে টাচ করছে। যদি এখন ত থ দ ধ বলতে বলা হয়, দেখুন জিভটা আমাদের দাঁতে গিয়ে টাচ করছে। যদি ট ঠ ড ঢ বলতে বলা হয়, জিভটা হচ্ছে আমাদের উপরের যে প্লেট আছে সেই উপরের প্লেটের পিছন দিকে টাচ করছে। এখন যদি আপনাকে বলা হয় যে ত উচ্চারণ করুন, দাঁতে টাচ করবেন না, উপরের যে প্লেট আছে অর্থাৎ যেখান দিয়ে আপনি টটা বলছেন, যেখানে টাচ করে ট ঠ ড ঢ যেখান থেকে বলছেন ওখানে টাচ করে ত বলুন, আপনি বলতে পারবেন? কেউ কি পারবে ওটা? না বোধহয়। আচ্ছা, পারবেন। সম্ভব নয়। এটা হচ্ছে সেই বর্ণের স্বভাব, মানে ওই যে ফোনেটিক্সটা, মানে ওই যে ধ্বনি, যে সাউন্ড আসছে ওই সাউন্ডটা হচ্ছে ওখানেই টাচ করলে তবেই আসবে। ত এটা মানে প্রোনাউন্সিয়েশন করলে যে ফোনেটিক্স, যে ধ্বনিটা আসে, যে সাউন্ড আসে, যে ভাইব্রেশনটা হয়, সেটা ওখানে টাচ করলেই হবে। অন্য কোথাও টাচ করে আপনি তয়ের ভাইব্রেশনটা আনতে পারবেন না। তাহলে উচ্চারণ স্থান জানাটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা ওই পার্টিকুলার স্থান দিয়েই উচ্চারণ করি, ওটা আমাদের স্বভাব, ওটা সহজাত। শুধু নামটা জানতে হয়। ত যেখান থেকে মানে ত বর্গের তাহলে উচ্চারণ স্থান কি হবে? কোথায় টাচ করছে আমাদের জিভটা? দাঁতে গিয়ে। ওই জন্য ত বর্গের উচ্চারণ স্থান কি? দন্ত। চ ছ জ ঝ বলছি, টাচ করছে কোথায় জিভটা? উপরের যে প্লেট আছে তার মাঝখানে, ওটাকে কি বলা হয়? তালু। ওই জন্য চ বর্গের উচ্চারণ স্থান কি? তালু। ট ঠ ড ঢ যখন বলছি কোথায় টাচ করছে জিভটা? উপরের যে প্লেট আছে তার পিছন দিকে, অর্থাৎ মাঝখানের পিছনে, তালুর পিছনের দিকে। তাহলে তালুর হচ্ছে ফ্রন্ট সাইড, মানে ফ্রন্ট সাইড হচ্ছে দন্ত, আর ব্যাক সাইড ওটাকে আমরা কি বলি? মূর্ধা। কি বলি? মূর্ধা। তাহলে ট বর্গের উচ্চারণ স্থান কি? মূর্ধা। তাহলে আলাদা করে আমরা কিন্তু জানছি না যে টটাকে মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়, টটাকে আমরা মূর্ধা দিয়েই উচ্চারণ করি, শুধু জানতাম না যে ওটাকে মূর্ধা বলে, ওই যে উচ্চারণ স্থান সেটাকে মূর্ধা বলে, এতটুকুই জানতাম না। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা হওয়া উচিত, প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা করেই, ওটা আমরা সহজাতভাবে করেই আসছি, টটাকে ওখান দিয়েই মূর্ধা দিয়েই বলে আসছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বর্ণের উচ্চারণ স্থান, এগুলো গেল। আচ্ছা, তো এখন যে বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, ধরুন ক বর্গ, প্রথম আমরা কোন বর্ণ দেখেছি? ক খ গ ঘ ঙ, তাই তো? ঙটাকে আমরা নির্দিষ্ট করেছি যে ওটার ক্ষেত্রে আমাদের সমস্যা আছে। আচ্ছা, আমাদের ঙর ক্ষেত্রে সমস্যাটা কি আছে বলুন তো? মানে ঙ আর ঞ বাংলাতে এটার একটা কি বলবো, মানে স্পেসিফিক ডিফারেন্স নেই, মানে উচ্চারণ করলে অনেক সময় বোঝাই যায় না যে আমি মানে ক খ গ ঘ ঙ বলছি নাকি ঞ বলছি, ওটা বোঝাই যায় না। তার মানে কি হচ্ছে, ওই ঠিকঠাক উচ্চারণ স্থান দিয়ে ওই দুটো বর্ণ উচ্চারণ করি না, মেবি ওখানে হচ্ছে মিক্সিং হচ্ছে একটা, অর্থাৎ মানে ঙটাকে ঞ বলছি, ঞটাকে ঙ বলছি, এরকম কিছু একটা হচ্ছে। তো সেটা করা যাবে না।
আচ্ছা, ক বর্গের উচ্চারণ স্থান কি কণ্ঠ। আচ্ছা বলুন তো ক খ গ ঘ। দেখুন ক খ গ ঘ, এই ক খ গ ঘ যেখান দিয়ে বলছেন সেখান দিয়েই যদি আমি ক খ গ ঘ ঙটাকে বলি, দেন আমি বলতে পারবো যে আমি ঙটার সঠিক উচ্চারণ করছি। বাস এতটুকুই। ক বর্গ উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অর্থাৎ আমি ক খ গ ঘ ঠিক যেখান দিয়ে বলছেন সেখান দিয়ে যদি আপনি ঙ বলছেন, দেন আপনি ঙকারের পারফেক্ট উচ্চারণ করছেন। এখানে আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, এতটুকুই। জাস্ট আমি ক খ গ ঘ যেখান থেকে বলছি ঙকারটাকেও সেখান থেকে বলতে হবে, দেন আমি পারফেক্টলি ঙকারের উচ্চারণ করছি। ঠিক একই রকম ভাবে চ ছ জ ঝ ঞকারটাকেও যদি আমি চ ছ জ ঝ যেখান থেকে বলছি সেখান থেকেই যদি ঞ বলি, দেন ঞকারটাকে আমি পারফেক্ট বলছি। তাহলে যেটা আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম, ব্যঞ্জন বর্ণের প্রসঙ্গ আসার পরে, যে পার্টিকুলার যে উচ্চারণ স্থান যে বর্ণের জন্য আছে সেই উচ্চারণ স্থান দিয়েই যদি সেই বর্ণের উচ্চারণ করি, তাহলে আমি সেই বর্ণের সঠিক উচ্চারণ করছি। ব্যাস এতটুকুই। ঠিক আছে, তাহলে বিষয়গুলো আশা করি স্পষ্ট হচ্ছে। এবারে এই যে ঙ এগুলোর কিভাবে অভ্যাস করব, পারফেকশনটা কিভাবে আনবো, মানে সেটার একটা পদ্ধতি আছে, সায়েন্টিফিক একটা পদ্ধতি আছে। এবার এটা আমাকে কেন করতে হবে, একটা জিনিস প্রত্যেকে প্র্যাকটিক্যালি খেয়াল করে দেখুন। আপনাকে যদি এখন ক খ গ ঘ এগুলোর সাথে এখন ঙকারটা বলতে বলা হয়, আপনি ঠিকঠাক বলবেন ক খ গ ঘ ঙ। কেন বলবেন না, ওই যে ক খ গ ঘ বলছেন ওটার ফ্লোতে ঙকারটা ওখান দিয়েই উচ্চারণ হচ্ছে। কিন্তু আপনাকে যদি বলা হয় এখন সিঙ্গেল ঙকারটাকে বলুন ওই জায়গা দিয়ে, অনেকেই হয়তো পারবেন না, বা এখন পারলেও পরে যখন শ্লোক পড়বেন শ্লোকের ক্ষেত্রে আর পারছেন না। শ্লোকের ক্ষেত্রে ঙকারটাকে অন্য জায়গায় দিয়ে উচ্চারণ করে, মানে বাংলার প্রভাবে অন্য জায়গা দিয়ে বা ঞকার বলে ফেলছেন, এমনটা হতে পারে। তো কি করে আমি ক খ গ ঘ যেমন অনায়াসেই ক খ গ ঘ এর যে উচ্চারণ স্থান সেখান দিয়ে বলে দিই, ওটার জন্য আলাদা করে ভাবতে হয় না, ব্রেনকে কিছু পরিশ্রম করতেই হয় না, ঠিক অনায়াসেই মানে অবলীলায় কিভাবে আমি ঙকারটাকেও ঠিক ওই জায়গায় দিয়ে বলতে পারি, তার একটা সায়েন্টিফিক প্রসেস আছে, মানে অভ্যাস করার জন্য। সেটা আমি দেখবো, এখানেই আছে, শিখবো আমরা সেটা। তো যে যে বর্ণগুলোর উচ্চারণ আমরা সমস্যা দেখালাম, সেই সমস্যাটা আসলে কি, যে ওই কয়েকটা বর্ণ আমরা যে মানে ওগুলোর যে উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করি না। বাস এতটুকুই। মানে প্রত্যেকের মানে ক্লিয়ার হয়েছে সমস্যাটা? প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে? একটু মানে কেউ রেসপন্ড করুন। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো এখন তাহলে কি করতে হবে, তাহলে এই বর্ণগুলোর হচ্ছে যে উচ্চারণ স্থান সেটা দিয়ে উচ্চারণ করতে হবে। সেটা আমি কিভাবে করব, কিভাবে প্র্যাকটিসটা করব, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক প্রসেস, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, কেউ একজন সমাধানটা পড়ুন। কে পড়বেন? স্যার আমি পড়ছি। আচ্ছা, হ্যাঁ পড়ুন। সমাধান 3। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। আমরা প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন উঙ এবং ইয়, এই দুটির বর্ণের অভ্যাস কেমন করে করা হবে। আমরা প্রথমে ক বর্গের সাথে, অর্থাৎ ক খ গ ঘ ঙ, এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। তারপর কঙ খঙ গঙ ঘঙ, এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। এভাবে ক্রমাগত অভ্যাস করতে থাকলে আমরা দেখব যে অংশে ক এর উচ্চারণ
হচ্ছে সেই অংশ দিয়ে কেবলমাত্র ঙকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই স্থান দিয়ে সে বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে বর্ণের উচ্চারণ স্থানগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা, তো তাহলে যে কয়েকটি বর্ণের মানে সমস্যা আমরা বলেছি, অর্থাৎ সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারিত হচ্ছে না, সেই বর্ণগুলি হচ্ছে এই কটি: ঙ, ঞ, ন, ন, বর্গীয় বা অন্তস্থ বা, স, স, স। তাহলে এগুলোর অভ্যাস আমরা কিভাবে করব? এই প্রসেসে। কিভাবে? বর্গীয় বর্ণগুলোর সাহায্য নিয়ে। আমরা কেউ প্রথমে সরাসরি এই বর্ণগুলোর উচ্চারণ অভ্যাস করতে যাব না। তিনটে স্টেপে আমরা অভ্যাস করব। কিরকম? দেখুন, এই যে ক্রমটা আছে, দেখুন এই যে স্টেপটা আছে, কিরকম? ধরুন আমরা ঙকারের অভ্যাস করতে যাচ্ছি, তাহলে কিরকম বলবো? ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই, ক, খ, গ, ঘ, ঙ। নেক্সট ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ। সেকেন্ড স্টেপ, নেক্সট ঙ, 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 ঙ। তাহলে এই তিনটে স্টেপে আমরা বারবার অভ্যাস করব। ক, খ, গ, ঘ, ঙ, ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ, 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 ঙ। কেউ কিন্তু আমরা প্রথমেই ঙ, 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 ঙ এটা অভ্যাস করবোই না কেউ, তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। পরে গিয়ে দেখবেন যখন শ্লোক বলছেন তখন ঙকারটাকে ঠিকঠাক বলতে পারছেন না, ঙকারটাকে ঞকার বলছেন, এরকম সমস্যাগুলো আসতেই থাকবে। তাই এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা মেনেই প্রত্যেকে অভ্যাস করবে। তাহলে ঙকারের জন্য ক, খ, গ, ঘ, ঙ, ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ, 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 ঙ। ব্যাস, এইরকম ভাবে ঙকার হলো। নেক্সট ঞকার। ঞকারের ক্ষেত্রে কেমন? একই রকম, চ বর্গের বর্ণ যেহেতু, তাহলে চ বর্গের সাহায্য নিয়ে করবে। চ, ছ, জ, ঝ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, চ, ঞ, ছ, ঞ, জ, ঞ, ঝ, ঞ, 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 ঞ। এইরকম তিনটে স্টেপ। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখেছি? মূর্ধন্য নকার, তাই তো? আচ্ছা, দেখুন প্রত্যেকে চেষ্টা করে দেখুন তো একবার, ট, ঠ, ড, ঢ যেখান থেকে বলছেন ওখান দিয়েই মূর্ধন্য নকার বলতে পারছেন কিনা। যার হচ্ছে না তিনি বলবেন। ট, ঠ, ড, ঢ নয়ের সাথে না, জাস্ট ন, নকারটাকে ট যেখান থেকে বলছেন, জিভটা গিয়ে ওখানে টাচ করছে, ওখান দিয়ে বলতে স্যার ওটা পারছেন। মূর্ধন্য উচ্চারণ ওইভাবে তো হবে না, যেরকম আমরা বলি না যে কি বলবো, একটা মূর্ধন্য লাস্টে একটা নটাকে ন, একটা মূর্ধন্যটা একটা আলাদা উচ্চারণ হয়, ঠিক দন্তন্যর মতো হয় না ম্যাডাম। এটাই দন্তীয় ন, কি দন্ত থেকে উচ্চারিত হবে। মূর্ধন্য নকার কেন বলছি? মূর্ধা দিয়ে। অর্থাৎ মূর্ধা বলতে আমরা বলেছি বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করব। বর্গীয় বর্ণ কেন বলছি আমরা? টবর্গ একটা বর্গ কেন? টবর্গের যে 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণের উচ্চারণ স্থান একই, এই জন্য এই 5টি বর্ণ নিয়ে টবর্গ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ট, ঠ, ড, ঢ ঠিক যেখানে জিভটা টাচ করছে আমাদের, অর্থাৎ উপরের যে প্লেটটা আছে তার পিছন দিকে মূর্ধাতে, ঠিক ওই মূর্ধা থেকেই নকারটাকে বলতে হবে। হয়তো এখন আপনারা যদি প্রথমেই কেউ চেষ্টা করেন, হয়তো কারো কারো হবে, কিন্তু অনেকের হবেও না, যে ওখানে জিভটা টাচ করে নকার বলাটা অনেকের হয়তো এই মুহূর্তে হবে না। তো এটা অভ্যাস কিভাবে করব? ওই বর্গীয় বর্ণের সাহায্য নিয়েই করতে হবে। তাহলে ট বর্গের সাহায্য নিতে হবে, যেহেতু মূর্ধন্য নকারটা ট বর্গের অন্তর্গত, তাহলে একই রকম প্রসেসটা একই রকম। ট, ঠ, ড, ঢ, ন। দেখুন, আপনাকে যদি এখন সিঙ্গেল বলতে বলা হয় যে নটাকে ওখান থেকে বলুন, বলতে পারবেন না হয়তো অনেকে, কিন্তু ট, ঠ, ড, ঢ এর সাথে অনায়াসেই বলতে পারবেন। ঠিক আছে। তো ওই জন্য আমাদের এখন কর্তব্যটা কি? যে ওই ন, ঞকার এগুলোকে হচ্ছে ওই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করানোটা অভ্যাস করাতে হবে, যেটা আমরা এতদিন করিনি। আমরা মূর্ধন্য নকার, দন্তন্য নকারটা একই উচ্চারণ করে আসছে এখনো পর্যন্ত। দন্তীয় নকারের যে উচ্চারণটা, আমাদের মূর্ধন্য নকারেরও সেই একই উচ্চারণ বাংলাতে।
তো এখন মূর্ধন্য নকারটা যে ওখান থেকে উচ্চারণ করতে হবে সেটা আমাদের ব্রেনে সেট করতে হবে। সেট করার জন্য একেবারে প্রথমেই যদি আপনি ওখান থেকে চেষ্টা করেন যে জিভটা আমি মূর্ধাতে টাচ করে ন বলবো, সেটা হবে না। হয়তো চেষ্টা করে হলেও সেটা সেট হবে না, ব্রেনে সেট হবে না। এই প্রসেসে গেলে দেখবেন আস্তে আস্তে আমাদের ওটা অনায়াসেই, মানে মূর্ধন্য নকারটা যখন উচ্চারণ করতে যাচ্ছি অনায়াসেই ওখান দিয়ে বলে ফেলছি আমরা, আমাদের আলাদা করে আর ভাবতে হচ্ছে না। তো সেই যাতে জিনিসটা একেবারে কি বলবো যে বাই ডিফল্ট ওই রকম একটা হয়ে যায়, তার জন্য এই ক্রমে অভ্যাসটা করতে হবে। আচ্ছা, তো কিভাবে অভ্যাস করবো মূর্ধন্য নকারের জন্য? ট ঠ ড ঢ ন, ট ন ঠ ন ড ন ঢ ন, ন ন ন ন। আচ্ছা, এরপরে দন্তীয় নকার। দন্তীয় নকারের আমাদের সমস্যা নেই। দন্তীয় নকারটা আমরা বাংলা ভাষাতে যেমনটা করি সংস্কৃতেও তাই, ন, ত থ দ ধ ন। কিন্তু এখন একটা সমস্যা হতে পারে, এতদিন আমরা কি করছিলাম, মূর্ধন্য নকার দন্তীয় নকারটা একই করছিলাম। এখন এই যে মূর্ধন্য নকারটাকে আলাদা করতে হচ্ছে, কি হবে, দন্তীয় নকারের জায়গায় মূর্ধন্য নকার উচ্চারণ করে ফেলবো, মূর্ধন্যের জায়গায় দন্তন্য করে ফেলবো। এই জিনিসটা যাতে না হয় তার জন্য একটু অবধান রাখতে হবে যে দন্তীয় নকারটাকে দন্ত থেকে বলতে হবে আর মূর্ধন্য নকারটাকে মূর্ধা থেকে বলতে হবে। এখন যেটা পারছি না কোনটা, মূর্ধন্য নকার, আমরা সেটাই অভ্যাস করব। ওই জন্য ট বর্গের সাহায্য নিয়ে সেটা অভ্যাস করব। আচ্ছা, এরপরে আর কোন বর্ণ দেখেছি আমরা? সকার, তাই তো, তিনটে সকার, তাই তো। হ্যাঁ স্যার। তিনটে সকারের উচ্চারণ আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা বাংলাতে কি করি বলুন তো? বাংলাতে আমরা এই তিনটে সকারের জন্য একটাই উচ্চারণ করি। আমরা দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব তিনটেই একটাই উচ্চারণ করি। সেটা কোনটা? তালব্যস্য। তালব্যস্ব। আচ্ছা, দেখুন প্রত্যেকটা সকারের দেখুন জাস্ট নাম দেখেই বোঝা যাচ্ছে কোনটা উচ্চারণ স্থান। তালব্য স, অর্থাৎ তালব্য স-এর তাহলে উচ্চারণ স্থান কোনটা? তালু। তালু। তালব্য, it comes from তালু। নেক্সট মূর্ধন্য স, তার উচ্চারণ স্থান কোনটা? মূর্ধা। দন্তীয় স, তার উচ্চারণ স্থান কোনটা? দন্ত। দন্তস্ব, দন্ত, সরি। আচ্ছা, তো আমরা বাংলা ভাষাতে কোনটা করি? তিনটেরই একটা করি, তালব্যস্ব। তাহলে তালব্যস্বর উচ্চারণটা আমাদের অলরেডি সেট হয়ে আছে। আমাদের এখন বাকি দুটোকে আলাদা করতে হবে, দন্তেস্ব এবং মূর্ধন্য স। আচ্ছা, এবারে বলুন তাহলে দন্তস্ব এবং মূর্ধন্য স এই দুটোর অভ্যাস আমরা কিভাবে করব? বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে, তাই তো। আচ্ছা, এখন বলুন তাহলে দন্তীয় স-এর উচ্চারণ অভ্যাস করতে গেলে আমি কোন বর্গের সাহায্য নেব? মানে কোন বর্গের উচ্চারণ স্থান দন্ত? ট বর্গ। ত বর্গ। তাহলে আমি ত বর্গের সাহায্য নিয়ে দন্তীয় স-এর অভ্যাস করব। আর মূর্ধন্য স অর্থাৎ মূর্ধা, মূর্ধা উচ্চারণ স্থান কোন বর্গের? ত বর্গ। তাহলে মূর্ধা, তাহলে মূর্ধন্য সকারের অভ্যাসটা কোন বর্গের সাহায্য নিয়ে করব? ত বর্গের সাহায্য নিয়ে করব। তাহলে কিভাবে করব? সেই একই ক্রম। দেখুন, তাহলে তালব্যস্বয়ের জন্য চ ছ জ ঝ স, চ স ছ স জ স ঝ স, স স স স। নেক্সট মূর্ধন্য স, ট ঠ ড ঢ স, ট স ঠ স ড স ঢ স, স স স স। নেক্সট দন্তীয় স, ত থ দ ধ স, ত স থ স দ স ধ স, স স স স। ঠিক আছে, স্পষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে আর কি পড়ে আছে আমাদের? বর্গীয় ব আর অন্তস্থ ব, তাই তো। আচ্ছা, বর্গীয় ব, তাহলে বর্গীয় ব কেন বলছি? বর্গের মধ্যে আছে বলে বর্গীয় ব, তাই তো।
আচ্ছা, বর্গীয় ব। আচ্ছা, তাহলে বটা কোন বর্গের অন্তর্গত? প প প বর্গ, বর্গ। তাই তো? আচ্ছা, হ্যাঁ। একবার উচ্চারণ বলুন। যখন প ফ বলছি, প ফ যখন বলছি, আমাদের দুটো ওষ্ঠ দেখুন পুরোপুরি স্পর্শ করছে, তাই তো? হুম। তাহলে প বর্গের প্রত্যেকটি বর্ণের উচ্চারণ সমান, একই রকমই করতে হবে। অর্থাৎ আমাদের মুখের যে আদলটা থাকবে সেটা একই রকমই থাকবে। অর্থাৎ প ফ যখন বলছি দেখুন দুটো ওষ্ঠ, দুটো ঠোঁট পুরোপুরি স্পর্শ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বর্গীয় বয়ের পারফেক্ট উচ্চারণ মানে কিরকম? দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে, লাইক প ফ যেমন হচ্ছে তেমন। তাহলে বর্গীয় বয়ের উচ্চারণ কেমন? দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করলে যে উচ্চারণটা হবে সেটা বর্গীয় বয়ের উচ্চারণ, তাই তো? ব এরকম। আচ্ছা, নেক্সট অন্তস্থ ব। আচ্ছা, অন্তস্থ বর্ণের আর অন্যান্য এক্সাম্পল দিন দেখি। অন্তস্থ জ। ইয়, তাই তো? আর জ। আচ্ছা, ল বলুন। লটাও অন্তস্থ বর্ণের মধ্যে পড়ে। আচ্ছা, যখন আমরা ল বলছি, য় র ল ব, এই চারটি হচ্ছে অন্তস্থ বর্ণ। আচ্ছা, যখন আমরা ল বলছি, ল যখন বলছি দেখুন তো খেয়াল করে কি হচ্ছে আমাদের মুখের অবস্থাটা। দেখুন ল কি হচ্ছে আমাদের? দুটো ঠোঁট কি স্পর্শ করছে নাকি আলাদা হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অন্তস্থ বয়ের উচ্চারণও সেম। কিরকম হবে তাহলে? দুটো ওষ্ঠ স্পর্শ করবে না, লাইক লকার। তাহলে জাস্ট এতটুকুই ডিফারেন্স। কি? বর্গীয় বয়ের উচ্চারণ প ফ এর মতো হবে, অর্থাৎ দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে। আর অন্তস্থ বয়ের উচ্চারণ দুটো ওষ্ঠ স্পর্শ করবে না, লাইক লকারের মতো। তাহলে কেমন হবে? ওয়া। দুটো ওষ্ঠ স্পর্শ না করে যদি আমরা একটা বকার উচ্চারণ করার চেষ্টা করি, সেটার ফোনেটিক্সটা ঠিক কিরকম দাঁড়াবে? ওয়া, তাই তো? বর্গীয় ব হচ্ছে ব, আর অন্তস্থ ব হচ্ছে ওয়া। ওয়া এরকম। তাহলে প্রত্যেকে স্পষ্ট হয়েছে বিষয়টা? মানে যে ব্যঞ্জন বর্ণগুলির উচ্চারণ আমাদের শিখতে হবে সংস্কৃতের জন্য, সেগুলো কিভাবে শিখতে হবে ইত্যাদি বিষয়গুলি স্পষ্ট হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, তো এবার আপনাদের হোম টাস্ক থাকবে। কিরকম হোম টাস্ক আপনাদের পাঠাতে হবে? আপনারা কেউ পার্সোনালি হোম টাস্ক পাঠাবেন না, প্রত্যেকে গ্রুপেই পাঠাবেন। আচ্ছা, আর একটা বিষয় প্রত্যেকের যেটা জানা প্রয়োজন, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, এখানে কেউ অযথা কোনো মেসেজ করবেন না। অযথা কোনো মেসেজ বলতে, আমাদের এই কোর্স সম্বন্ধীয় যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই সমস্ত কিছু করতে পারেন। অযথা মানে আমাদের চ্যান্টিং কোর্স, এই কোর্সের সাথে রিলেটেড না এরকম কোনো বিষয় সম্বন্ধীয় কোনো কিছু এখানে পাঠাবেন না কেউ। সেটা একটা মেসেজ হতে পারে, কোনো একটা নোটিফিকেশন হতে পারে, ঠিক আছে? আর যদি তেমন কিছু আপনাদের মনে হতে পারে যে একটা নোটিফিকেশন যেটা হয়তো এই গ্রুপে যারা আছে তাদের জানলে সুবিধা হবে, সেটা একবার আমাকে পাঠাবেন আগে। আমি বললে তারপরে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের শুধু এই গ্রুপে কি কাজ, যদি কোনো প্রশ্ন থাকে, মানে এই চ্যান্টিং কোর্স সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাস নিয়ে যদি ক্লাসে কিছু জিজ্ঞাসা করেননি, পরে হয়তো আপনাদের কোনো প্রশ্ন এসছে, সেটা গ্রুপে বলবেন, এরকম কিছু। আর আপনাদের যেগুলো মানে স্টাডি মেটেরিয়াল আমি গ্রুপে শেয়ার করব, আর আপনারা আপনাদের হোম টাস্ক সেগুলো গ্রুপে শেয়ার করবেন। ব্যাস, আমাদের গ্রুপে এই কাজগুলিই হবে, অন্যান্য কোনো কিছু না।
যেটা বললাম, যদি কোনো নোটিফিকেশন যেটা আপনাদের মনে হয় যে ইম্পর্টেন্ট সেরকম কিছু হলে আগে আমাকে পাঠাবেন, দেন আমি বা আপনি যিনি পাঠাবেন তিনি গ্রুপে শেয়ার করে দেবেন আমি বলার পরে। ঠিক আছে, এটা একটু প্রত্যেকে একটু মাথায় রাখবেন। যেহেতু গ্রুপটা আসলে কি মানে আমাদের এই স্টাডি মেটেরিয়াল বা আপনাদের হোম টাস্ক এগুলো পাঠানোর পরে অন্যান্য কিছু পাঠালে না গ্রুপটা অনেকটাই আমার স্টাডি মেটেরিয়াল হোক বা আপনাদের হোম টাস্ক সেগুলো একটা মানে ডিস্ট্যান্স হয়ে যাবে। মানে মাঝখানে অনেক যদি আপনারা কিছু অযথা কিছু পাঠিয়ে থাকেন বা অযথা কিছু একটা কিছু ওখানে চ্যাট করছেন বা যা কিছু একটা যদি অন্য কোনো প্রসঙ্গে হোক বা পড়াশোনা সংক্রান্ত, কিন্তু সেটা ভালো হবে না। সেটা আমাদের স্টাডি মেটেরিয়াল বা আপনাদের হোম টাস্ক সেটা একটু খুঁজতে অসুবিধা হবে, এই কারণেই বলা। ঠিক আছে, তো প্রত্যেকে এটা একটু মাথায় রাখবেন, মেনটেন করার চেষ্টা করবেন প্রত্যেকে। আচ্ছা, এবার আপনাদের যেটা হোম টাস্ক থাকবে, যেটা আমরা প্রথম দেখেছিলাম অকারের যে সমস্যাটা আছে সেটাকে, ওই যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা এক্সাম্পলটা ভুল উচ্চারণ করার পরে সঠিক উচ্চারণ কোনটা হবে সেটা করতে হবে। যেমন ওখানে আমরা যেটা দেখেছি সেটাই ভুল উচ্চারণটা কি ছিল, হরে কৃষ্ণ হরে রাম, সেটার পারফেক্ট উচ্চারণ হরে কৃষ্ণ হরে রাম। এটা একটা হোম টাস্ক থাকবে। হোম টাস্ক বলতে আপনারা প্রত্যেকে জাস্ট রেকর্ডিং পাঠাবেন, ঠিক আছে, ভয়েস মেসেজ, সেটা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে করতে পারেন বা আপনারা রেকর্ডিং করে সেটাকে শেয়ার করতে পারেন। আমি সাজেস্ট করব প্রত্যেকে রেকর্ডিং করেই পাঠাবেন, কেননা ফার্স্ট টাইম কি হবে যদি হোয়াটসঅ্যাপে কেউ মানে আপনাদের হোম টাস্ক ভয়েস মেসেজে পাঠানোর চেষ্টা করেন, হয়তো দেখবেন যে ফার্স্ট অ্যাটেম্পটে ভালো হলো না, বারবার আপনাকে ডিলিট করতে হচ্ছে, দেন গ্রুপের লেন্থটা বাড়বে, মানে মেসেজের লেন্থ বাড়বে, ওটা করবেন না। আপনারা একটা নিজেরা রেকর্ডিং করবেন, ফাইনাল রেকর্ডিং করে সেটাকেই গ্রুপ আপনারা হোম টাস্ক হিসাবে পাঠাবেন। কেউ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেই একেবারে ভয়েস মেসেজের থ্রুতে হোম টাস্ক পাঠানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, এটা একটা থাকবে। নেক্সট ক কা কি, যেটা বলেছিলাম যে হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য এবং স্বরবর্ণগুলোর উচ্চারণে স্পষ্টতা আনার জন্য, যেটা বলেছিলাম ক কা কি এগুলোর উচ্চারণ, সেটাও একটা হোম টাস্ক হিসাবে পাঠাতে হবে। আর নেক্সট যে ব্যঞ্জন বর্ণগুলির সমস্যা রয়েছে এবং সেগুলো আমাদের ঠিক করার জন্য যে প্রসেসটা বলা হয়েছে, একেবারে মুয়াকাত থেকে অন্তস্থ বকার পর্যন্ত এই সবগুলির একেবারে উচ্চারণ, ওই যে সিস্টেমেটিক্যালি যেটা বলা হয়েছে মানে স্টেপগুলো ফলো করে করে তার একটা ভয়েস মেসেজ, ওটাও একটা মানে হোম টাস্ক হিসাবে পাঠাতে হবে। আমি আপনাদেরকে যে হোম টাস্ক আপনারা পাঠাবেন তার একটা স্যাম্পল আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ওটা শুনে ঠিক একই রকম ভাবে আপনারাও রেকর্ডিং করে হোম টাস্ক পাঠাবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা আমি একটা কথা বলি, আমি একটা আচ্ছা, কথা বলুন, জানার আছে। বলুন, এই যে হোম টাস্কটা যে পাঠাবো, এটা কি নেক্সট ক্লাসের আগেই পাঠিয়ে রাখবো? নেক্সট ক্লাস হ্যাঁ হ্যাঁ শুরু অবশ্যই, হবে? নেক্সট আচ্ছা, নেক্সট ক্লাসের ক্লাসটা আগেই তাহলে পাঠাবেন। আমাদের হচ্ছে অক্টোবর 7 কি 8 বোধহয়। 7-8-এ। হ্যাঁ, মানে আমাদের পুজো ছুটির পরে ফার্স্ট যে বুধবার পড়ছে সেটাই। তার আগে আমরা গ্রুপে পাঠিয়ে রাখবো সব ভয়েস। হ্যাঁ, আমি আপনাদেরকে স্যাম্পল পাঠাবো একটা। আচ্ছা, বেশ, ঠিক আছে, ওটা শুনে প্রত্যেকে ঠিক একই রকম ভাবেই পাঠাবে। ক্লাসের রেকর্ডিং মানে ধরুন এই ক্লাসটার পুরো ফুল রেকর্ডিং কি পাবো নাকি না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পাবেন। আপনাদেরকে হচ্ছে ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা, আমাদের ওটা স্বামীজি অ্যানসেস্ট্রাল হাউস থেকে রেকর্ডিং করা হয় ক্লাসটা, অফিস থেকে। তো ক্লাসটা ইউটিউবে শেয়ার করা হয়। তা আমি আপনাদের প্রথম ক্লাসের লিংক পাঠিয়ে দেবো, তো প্রত্যেকে ওটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে পারেন বা আমাদের সার্চ করতে সুবিধা হয় নেক্সট ক্লাসগুলো পেতে। আমি ওটা তো জানি না কোনটা। ঠিক আছে, আমি প্রথম ক্লাসের লিংকটা আপলোড করে পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, বলছি যে এই যে যেটা ওই স্টাডি মেটেরিয়াল যেটা আজকে পড়ালেন, যেটা আমরা দেখলাম স্ক্রিনেতে, সেটা কি আজকে আপনি পাঠাবেন? হ্যাঁ হ্যাঁ, মানে সেটা আমি এটা গ্রুপে প্রিন্ট পাঠিয়ে আউট দেবো। পাবো? হ্যাঁ, আপনারা আমি গ্রুপে পাঠিয়ে দেবো সফট কপি, আপনারা প্রিন্ট আউট করে নেবেন বা হ্যাঁ, এই প্রিন্ট আউটটা আমরা করে নেবো, তাই তো? এটা আজকে পেয়ে যাবো না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো করে অভ্যাস করবেন, মানে বেসিকটা খুব সুন্দর করলে
দেখবেন আপনাদের মানে আলাদা করে মানে এই যে বেসিক যেগুলো থিওরি হচ্ছে সেগুলো যদি আপনারা প্র্যাকটিক্যালি খুব ভালো করে অভ্যাস করেন, আপনাদের দেখবেন খুব সহজ হয়ে যাবে বিষয়টা, শেখাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। আচ্ছা, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে পূজা ভালো করে সবাই পূজা করাবেন। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। শুভ আপনাকেও। শুভরাত্রি সবাই। শুভরাত্রি।